আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকে ভিডিও লেকচারে। আজকে টুটলস একাডেমির পক্ষ থেকে আমাদের বোর্ড স্ট্যান্ডার্ড ওয়ান শর্ট এমসিকিউ এনসিকিউ সলভ কোর্সের চতুর্থ লাইভ ক্লাস। তো যথারীতি আমরা আজকে গত তিনটে ক্লাসে আমরা জুলজি প্রথম অধ্যায়টা অর্থাৎ জুলজি প্রথম অধ্যায় বা প্রাণী বিভিন্ন শ্রেণীবিন্যাসের উপর ফার্স্ট ক্লাসে আমরা এমসিকিউ সলভ করেছিলাম বোর্ড স্ট্যান্ডার্ড এসএসসি পরীক্ষা 2024 বা 2025কে কেন্দ্র করে। পরবর্তী দিন আমরা অর্থাৎ সেকেন্ড ক্লাসে আমরা জুলজি ফার্স্ট চ্যাপ্টারের সিকিউগুলো সলভ করছি। আর সর্বশেষ গতকাল আমরা জুলজি সেকেন্ড চ্যাপ্টারের হাইড্রা পার্টের আমরা এমসিকিউগুলো সলভ করেছি। তো যথারীতি আজকে হচ্ছে জুলজি সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ প্রাণীর পরিচিত অধ্যায়টার হাইড্রার যে টপিকটা আছে সেই টপিকের বোর্ড স্ট্যান্ডার্ড যে সিকিউগুলো রয়েছে সেগুলো ইনশাল্লাহ আমরা সলভ করবো লাইভে। তো এসএসসি 25-24 ব্যাচে যারা আছো একটু আমাকে জানাতে পারো যে কে কোন কলেজ থেকে যুক্ত আছো। তাছাড়া তোমাদের গত যে দুইটা আমরা লাইভ নিয়েছিলাম সেখানে কোনোটাই কারো বুঝতে সমস্যা রয়ে গেছিল কিনা সেটা আমাকে জানাতে পারো। আমি একটু সবকিছু একটু ঠিকঠাক করে নিলাম, দ্যাটস ওয়াই একটু সময় লাগলো। এখন আশা করি সবকিছু ঠিকঠাক আছে এবং হচ্ছে এখন আমরা ক্লাসটা শুরু করবো। ওকে, হ্যাঁ, অনেক বুঝতে প্রবলেম নাই। সাবিকুন নাহার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো? ওকে, হ্যাঁ, তো আমরা ক্লাসটা শুরু করতে পারি ইনশাল্লাহ। কে কোন কলেজ থেকে যুক্ত আছো একটু আমাকে জানাবে যারা লাইভে আছো। ওকে, আজকে খুব ইন্টারেস্টিং একটা ক্লাস হবে। হাইড্রা নিয়ে অনেকে প্যারা খাও, হ্যাঁ, প্যারা নেওয়ার কিছু নাই। হাইড্রা হোক, ঘাসফড়িং হোক বা রুই মাছ হোক, এই প্রাণী পরিচিত অধ্যায়ের যে তিনটে টপিক আছে সেই তিনটে টপিক ইনশাল্লাহ আমরা খুব ভালোভাবে শেষ করব। তো চলো আমরা ক্লাসে ফিরে যাই। আজকে ক্লাসের টপিক হচ্ছে সিকিউ সলভ অন হাইড্রা। কেমন? তো যদি হাইড্রা আমরা শুরু করতে যাই, দেখি প্রথমে আমরা প্রিভিয়াস ক্লাসের মতোই সিকিউ সলভটাকে আমরা হচ্ছে তিনটে পার্টে ভাগ করে নিয়েছি অ্যাকচুয়ালি আমাদের গাজী আজমল স্যারের বইয়ের টপিক অনুযায়ী। তো প্রথম পার্টটুকু হচ্ছে আমাদের জ্ঞানমূলক অংশটুকু। জ্ঞানমূলক অংশগুলো হচ্ছে আমরা আলাদা করে এগুলো প্রথমে সলভ করব, প্রিভিয়াস বোর্ডে আসাগুলো এবং ইম্পর্টেন্টগুলো, দেন হচ্ছে অনুধাবনমূলক কোশ্চেনগুলো, এবং সর্বশেষ উদ্দীপক ভিত্তিক যে গ এবং ঘ নাম্বারের জন্য যে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক কোশ্চেনগুলো হয় সেগুলো সলভ করব। পাশাপাশি একটা কোশ্চেন কিভাবে মানে একটা কোশ্চেন কেন করা হইলো, বা এই কোশ্চেন থেকে আরো কি কি ডেরিভেটিভ হতে পারে, বা এই কোশ্চেন থেকে আরো পরবর্তীতে কেমন ধরনের কোশ্চেন ডেভেলপ করতে পারে বা অন্য কি টাইপের কোশ্চেন আসতে পারে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, তো যারা এখনো লাইভে যুক্ত হয় নাই তারা লাইভে যুক্ত হয়ে যাও এবং ফ্রেন্ডদের মেনশন করে একটু লাইভে সবাইকে ডেকে আনো। কেমন? আচ্ছা, হ্যাঁ, অনেকে দেখতেছো। ওকে, ঠিকঠাক আছে, তো শুরু করছি ইনশাল্লাহ। তো প্রথম কোশ্চেনটা যদি আমরা দেখি, জ্ঞানমূলক কোশ্চেন, দ্বিস্তরী প্রাণী কি? হ্যাঁ, গত ক্লাসে যখন আমরা এমসিকিউ সলভ করছিলাম তখন এটা বিস্তারিত বর্ণনা দিয়েছিলাম, আর যখন প্রথম অধ্যায়ের আমরা এমসিকিউ এবং সিকিউ সলভ করেছি সেখানেও পেয়েছিলাম। তো দ্বিস্তরী, দেখো কথাটার ভিতরে কিন্তু মিনিংটা লুকায়িত আছে। কেমন? দ্বিস্তরী। তো দ্বিস্তরী হচ্ছে এমন সব প্রাণী যাদের ভ্রূণ অবস্থায় যাদের কোষসমূহ কেমন থাকবে? দ্বিস্তরী প্রাণী হচ্ছে যাদের ভ্রূণ অবস্থায় কোষসমূহ দুইটা কোষীয় স্তরে বিন্যস্ত থাকবে। ভ্রূণ অবস্থায় কোষসমূহ কি থাকবে? দুইটা কোষীয় স্তরে বিন্যস্ত থাকবে। কেমন? তাদেরকে আমরা বলবো দ্বিস্তরী প্রাণী। ওকে, তাহলে ভ্রূণ অবস্থায় যেসব প্রাণীর কোষগুলো দুইটা কোষীয় স্তরে বিন্যস্ত থাকবে তাদেরকে বলবো হচ্ছে আমরা দ্বিস্তরী প্রাণী। তো দুইটা কোষীয় স্তর বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি? দুইটা কোষীয় স্তর বলতে আমরা বোঝাচ্ছি, দেখো, ভ্রূণ অবস্থায় তাদের কোষগুলো হচ্ছে এরকম দুইটা কোষীয় স্তরে বিন্যস্ত থাকবে। ওকে, আমি যে কালারটা একটু চেঞ্জ করে দিই। ওকে, এরকম দুইটা কোষীয় স্তরে বিন্যস্ত থাকবে। যার বাইরেরটাকে বলবো হচ্ছে আমরা অ্যাক্টোডার্ম, আর ভিতরেরটাকে বলবো হচ্ছে আমরা এন্ডোডার্ম। কেমন? বাইরেরটাকে বলবো অ্যাক্টোডার্ম আর ভেতরটাকে বলবো হচ্ছে এন্ডোডার্ম। ওকে, আর দুইটা কোষীয় স্তরের মাঝখানে থাকবে হচ্ছে একটা অকোষীয় পুরু জেলির মতো স্তর। হ্যাঁ, কথাগুলো একটু ইম্পর্টেন্ট। কি বললাম? অকোষীয় পুরু জেলির মতো স্তর একটা থাকবে মাঝখানে, যেটাকে আমরা বলবো মেসোগ্লিয়া। যেটাকে বলবো হচ্ছে আমরা মেসোগ্লিয়া। ওকে, মেসোগ্লিয়া। তো মেসোগ্লিয়ার পরিচয় তোমরা অলরেডি জানো। মেসোগ্লিয়াটা কি? এটা হচ্ছে অকোষীয় পুরু জেলির মতো স্তর। তাহলে কি বললাম যে দ্বিস্তরী প্রাণী কাদের বলবো আমরা? যদি আমি একটু ইন জেনারেল সংজ্ঞাটা বলি, যে সকল প্রাণী ভ্রূণ অবস্থায় বা যে সকল প্রাণী কোষসমূহ ভ্রূণ অবস্থায় দুইটি কোষীয় স্তরে বিন্যস্ত থাকবে, যার বাইরেটি হবে অ্যাক্টোডার্ম, মাঝেরটি হবে এন্ডোডার্ম, ভিতরটি হবে এন্ডোডার্ম, এবং অ্যাক্টোডার্ম এবং এন্ডোডার্মের মাঝে থাকবে
মেসোগ্লিয়া নামক অকোষীয় পুরু জেলির মতো স্তর, সেই সব প্রাণীকে বলবো হচ্ছে আমরা দ্বিস্তরী প্রাণী। তাহলে যদি বলে তোমাকে তাহলে ভাইয়া দ্বিস্তরী প্রাণী বুঝলাম, তাহলে দ্বিস্তরী প্রাণী এক্সাম্পলটা কি হতে পারে বলো তো? আমরা জানি দুইটা মাত্র পর্ব, দুইটা প্রধান পর্ব হচ্ছে দুইটা পর্ব হচ্ছে আমাদের দ্বিস্তরী বা ডিপ্লোব্লাস্টিক, দুইটা পর্বের প্রাণী। তার মধ্যে একটা হচ্ছে টিনোপোরা, একটা হচ্ছে টিনোপোরা, দ্বিস্তরী দুইটার মধ্যে একটা হচ্ছে টিনোপোরা, অন্যটি হচ্ছে নিডারিয়া, অন্যটি হচ্ছে নিডারিয়া, অন্যটি হচ্ছে নিডারিয়া। তবে আমাদের ক্ষেত্রে টিনোপোরা নিডারিয়ার ক্ষেত্রে নিডারিয়া যেহেতু হচ্ছে মেজর ফাইলাম, দ্যাটস ওয়াই আমাদের নিডারিয়া নিয়ে পড়তে হয়। আর নিডারিয়ার মধ্যে সবচেয়ে কমন এক্সাম্পল কি বলতো? নিডারিয়ান প্রাণীদের মধ্যে সবচেয়ে কমন এক্সাম্পল যেটা নিয়ে আমরা এখন পড়তেছি সেটা হচ্ছে হাইড্রা, তাই না? তো হাইড্রা হচ্ছে দ্বিস্তরী প্রাণী। কেমন? আশা করি দ্বিস্তরী প্রাণী নিয়ে তোমাদের কনফিউশন ক্লিয়ার হয়েছে। ওকে শিবলু, আব্দুল সাদিদ রাহাত, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো? যারা লাইভে আছো ওকে লাইভটা একটু কাইন্ডলি শেয়ার করে দিও। আমাদের এই লাইভ কার্যক্রম প্রত্যেকদিন চলমান থাকবে, তো তার ধারাবাহিকতা আজকে চতুর্থ ক্লাস। আশা করি তোমরা ক্লাসটি এনজয় করো এবং সম্পূর্ণ ক্লাস জুড়ে থাকবে। কেমন? ওকে, তো আমরা দ্বিস্তরী প্রাণী কাকে বলে আমরা এটা শেষ করলাম। দেন হচ্ছে কোর্সিকা কি। হ্যাঁ, কোর্সিকা কি দেখো, কোর্সিকা কি এটা হচ্ছে একটা জ্ঞানমূলক কোশ্চেনে দিছে। আচ্ছা সমস্যা নাই। কোর্সিকা হচ্ছে আমরা জানি হাইড্রার, আমরা যদি একটা হাইড্রা আঁকার চেষ্টা করি, হাইড্রা যদি একটা ফিগার আঁকার চেষ্টা করি, দেখো হাইড্রা একটা ফিগার আঁকার চেষ্টা করি, ওকে হাইড্রা যদি একটা ফিগার আঁকার চেষ্টা করি তাহলে কি পাবো এখানে? আচ্ছা, কোর্সিকা বা টেন্ট্রিকল হচ্ছে হাইড্রার এক ধরনের কি অঙ্গ? এটা হচ্ছে হাইড্রা এক ধরনের কি বর্ধিত অংশ, বা হাইড্রার দেহের এক ধরনের বর্ধিত অংশ যা হাইড্রার শিকার, চলন এবং আত্মরক্ষার কাজে ব্যবহৃত হয়। কেমন? আচ্ছা, তারপর যদি হিপনোটক্সিন কি, হিপনোটক্সিন কি খুবই ইম্পর্টেন্ট একটা কথা। হিপনোটক্সিন কি? আচ্ছা, হিপনোটক্সিনের সংজ্ঞা যদি দেই, হিপনোটক্সিনের সংজ্ঞা আমরা এইভাবে দিব যে হিপনোটক্সিনের সংজ্ঞা কি দিব? হিপনোটক্সিনের সংজ্ঞা আমরা এইভাবে দিব যে হাইড্রার নেমাটোসিস্টে, হাইড্রার নেমাটোসিস্টে কি থাকে? এক ধরনের হাইড্রার নেমাটোসিস্টে তার শিকারকে অবশ করার জন্য, হাইড্রার নেমাটোসিস্টে তার শিকারকে অবশ করার জন্য বিদ্যমান তরল পদার্থকে বলা হয় হিপনোটক্সিন। হাইড্রার নেমাটোসিস্টে বিদ্যমান তরল পদার্থকে বলা হবে হিপনোটক্সিন। আর হিপনোটক্সিন কি দ্বারা তৈরি? হিপনোটক্সিন যদি আমরা বলি, হিপনোটক্সিন হচ্ছে প্রোটিন এবং ফেনলের সমন্বয়ে গঠিত বা প্রোটিন এবং ফেনলের সমন্বয়ে তৈরি। তা তুমি যদি ইন জেনারেল একটা সুন্দর সংজ্ঞা বলো, তার হিপনোটক্সিন কি হবে, মানে সংজ্ঞাটা কি হবে? সংজ্ঞাটা হবে প্রোটিন এবং ফেনলের সমন্বয়ে গঠিত এক ধরনের তরল পদার্থ যা হাইড্রার নেমাটোসিস্টে থাকে এবং এটি হাইড্রার শিকার ধরার কাজে ব্যবহৃত হয়। ওকে, আচ্ছা, তারপরে দেখো তো নিডোসিল কি। নিডোসিল কি? নিডোসিল হচ্ছে হাইড্রার নিডোসাইটে বিদ্যমান সুচালো অগ্রপ্রান্ত, বা হাইড্রার নিডোসাইটে সুচালো অগ্রপ্রান্তকে নিডোসিল বলা হয়। কি বললাম তাহলে? হাইড্রার নিডোসাইটে বিদ্যমান সুচালো অগ্রপ্রান্তকে বলা হয় নিডোসিল, যা একটি ট্রিগারের মতো কাজ করে। কেমন? যদি আমরা একটু ফিগারটা আঁকানোর চেষ্টা করি তাহলে কি পাবো? আচ্ছা, এই যে এটা যদি একটা আমাদের হাইড্রার নিডোসাইট হয়, এই নিডোসাইটে বিদ্যমান, এই যে এটা যদি একটা হাইড্রার নিডোসাইট হয়, এই নিডোসাইটে বিদ্যমান এই যে সুচালো ট্রিগারের মতো যে অংশটা, এই যে সুচালো ট্রিগারের মতো যে অংশটা, সেটার নাম হচ্ছে নিডোসিল। আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, দেন হচ্ছে সিলেন্টেরন। হোয়াট ডু মিন বাই সিলেন্টেরন? সিলেন্টেরন কি? আচ্ছা, সিলেন্টেরন বা বাংলা হচ্ছে পরিপাক সংবহন গহ্বর। এটা হচ্ছে হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসে বিদ্যমান একটা গহ্বর। হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসের বিদ্যমান একটা গহ্বর যা হাইড্রার পরিপাক এবং সংবহনের কাজে ব্যবহৃত হয়। ওকে, আচ্ছা, তারপর হাইপোস্টোম কি? হাইপোস্টোম হচ্ছে হাইড্রার মুখ ছিদ্রের পাশে অবস্থিত বা মুখ ছিদ্রের প্রান্তে অবস্থিত বা হাইড্রার মুখ ছিদ্রের পাশে অবস্থিত মোচাকার একটা অংশকে বলা হচ্ছে হাইপোস্টোম। হাইড্রার এটা যদি একটা হাইড্রা হয়, হাইড্রার এই যে মুখছিদ্র, হ্যাঁ, এই মুখছিদ্রের পাশে অবস্থিত এই যে মোচাক আকৃতির একটা অংশ, মোচাকৃতির যে অংশ, সেটাকে বলা হচ্ছে আমরা হাইপোস্টোম। তাহলে আনসারটা কি হবে? হাইড্রার মুখ ছিদ্রের পাশে অবস্থিত মোচাকৃতির অংশকে বলা হয় হাইপোস্টোম। আশা করি বুঝতে পেরেছি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কুমিল্লা বোর্ড 2019, সিলেট বোর্ড 2019 সহ বেশ কয়েকটা বোর্ডে কিন্তু অলরেডি চলে আসছে। ওকে, তাহলে হাইপোস্টোম কি বলবো? হাইপোস্টোম হচ্ছে হাইড্রার মুখ ছিদ্রের পাশে অবস্থিত কোনকাকৃতির একটি অংশকে বলবো হচ্ছে হাইপোস্টোম। ওকে, তারপরে খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন মেসোগ্লিয়া কি, যেটা অলরেডি আমরা কিন্তু ব্যাখ্যা করে আসছি। মেসোগ্লিয়া কি? মেসোগ্লিয়ার সংজ্ঞাটা এইভাবে দিবা যে হাইড্রা একটা দ্বিস্তরী প্রাণী। আমরা জানি দ্বিস্তরী প্রাণীর সবার বাইরের স্তরে হচ্ছে অ্যাক্টোডার্ম, সবার ভিতরের স্তরে হচ্ছে এন্ডোডার্ম, এবং
অ্যাক্টোডার্ম এবং এন্ডোডার্মের মাঝখানে যে অকোষীয় পুরু জেলির মতো স্তর থাকে সেটাকে বলা হচ্ছে মেসোগ্লিয়া। তাহলে মেসোগ্লিয়া ডেফিনিশন কি হবে, যে দ্বিস্তরী প্রাণীদেহের দুইটি কোষী স্তর অর্থাৎ অ্যাক্টোডার্ম এবং এন্ডোডার্মের মাঝে অবস্থিত অকোষীয় পুরু জেলির মতো স্তরকে বলা হয় মেসোগ্লিয়া। তাহলে আমি কয়েকটা টার্ম বললাম। প্রথমে কি বললাম, অকোষীয় অর্থাৎ অ্যাসেলুলার হতে হবে, অকোষীয় পুরু হতে হবে এবং সেটা কেমন হবে, এবং সেটা হবে হচ্ছে অকোষীয় পুরু এবং জেলির মতো স্তর হবে। কেমন? অকোষীয় পুরু এবং জেলির মতো স্তর হবে। তাহলে হাইড্রার বা দ্বিস্তরী প্রাণীদেহের ভ্রূণ অবস্থায় বাইরের স্তরটা থাকবে অ্যাক্টোডার্ম, ভিতরটা থাকবে হচ্ছে এন্ডোডার্ম। অ্যাক্টোডার্ম এবং এন্ডোডার্মের মাঝে অবস্থিত যে অকোষীয় পুরু জেলির মতো স্তর থাকবে সেটাকে বলবো হচ্ছে মেসোগ্লিয়া। ওকে, সেটাকে বলবো হচ্ছে আমরা মেসোগ্লিয়া। পরবর্তী কোশ্চেনটা যদি দেখি আমরা, মিথজীবিতা কি? মিথজীবিতাকে বলো, মিথজীবিতা কি? মিথজীবিতা হচ্ছে একটা সহাবস্থান, অর্থাৎ যে সহাবস্থানে দুটি প্রাণী পাশাপাশি অবস্থান করবে। কি করবে? দুটি প্রাণী পাশাপাশি অবস্থান করবে। দুটি প্রাণী বা জীব, সরাসরি জীব বলবো, তারা কি করবে? পাশাপাশি অবস্থান করবে বা সহাবস্থান করবে। পাশাপাশি না বলে আমরা বলবো সহাবস্থান করবে। অর্থাৎ যে ব্যবস্থায় বা যে ক্ষেত্রে দুটি জীব পাশাপাশি সহাবস্থানের ফলে কি হবে? সহাবস্থানের ফলে একে অপরের থেকে উপকৃত হবে, পরস্পর উপকৃত হবে, তাকে বলবো হচ্ছে আমরা মিথজীবিতা। কেমন? পরস্পর উপকৃত হবে, সহাবস্থানের ফলে পরস্পর উপকৃত হবে, সেটাকে বলবো হচ্ছে আমরা মিথজীবিতা। অর্থাৎ দুটি প্রাণী বা জীব যখন পাশাপাশি অবস্থান করার কারণে বা সহাবস্থানের কারণে পরস্পর উপকৃত হবে, অর্থাৎ কেউ কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না, তখন সেই কন্ডিশনকে আমরা বলবো মিথজীবিতা। দেখো, এটা দিনাজপুর বোর্ড 2017 এবং চট্টগ্রাম বোর্ড 2015 সালে কিন্তু কোশ্চেন। ওকে, আচ্ছা, পরবর্তীতে নিডোসাইটকে অলরেডি আমরা বলে আসছি। নিডোসাইট হচ্ছে হাইড্রার এপিডার্মিসে অবস্থিত এক ধরনের কোষ, যেটা কি বহন করে? যেটা হচ্ছে হাইড্রার দংশনাঙ্গাণু বা নেমাটোসিস্ট ধারণ করে। ওকে, তাহলে নিডোসাইট কি বলবো আমরা? নেমাটোসিস্ট ধারণকারী হাইড্রার এপিডার্মিসের এক ধরনের কোষকে বলবো হচ্ছে আমরা নিডোসাইট। এটা হচ্ছে একুরেট সংজ্ঞা। তো নেমাটোসিস্টকে অলরেডি আমরা বলে আসছি। নেমাটোসিস্ট কি? নেমাটোসিস্ট হচ্ছে হাইড্রার দংশনাঙ্গাণু। এক কথায় আনসার দিবা, হাইড্রার দংশনাঙ্গাণুকে বলা হয় নেমাটোসিস্ট, যেটা নিডোসাইটের ভিতর অবস্থান করবে। আশা করি বুঝতে পেরেছি। কেমন? আচ্ছা, তাহলে এর মাধ্যমে আমাদের মোটামুটি হাইড্রার জ্ঞানমূলক ছিল এই কিছু কোশ্চেন, এই কোশ্চেনগুলো আমরা মোটামুটি দেখে ফেললাম। পরবর্তীতে আমরা যদি একটু অনুধাবনমূলক কোশ্চেনের দিকে যাই, দেখো ফার্স্ট কোশ্চেন, হাইড্রাকে মিথজীবী বলা হয় কেন? ভাইয়া, আমি কিন্তু এখানে তোমাকে এই যে জ্ঞানমূলক পড়াচ্ছি বা অনুধাবনমূলক পড়াচ্ছি, আমি যদিও কোর্সের নাম দিচ্ছি যে হচ্ছে সিকিউ সলভ, বাট বেসিক্যালি আমি কিন্তু সলভ করছি না, আমি তোমাকে সিকিউগুলো ধরিয়ে দিচ্ছি। কেমন? সিকিউ কোশ্চেনটা তোমাকে ধরিয়ে দিচ্ছি, আনসারটা বলে দিচ্ছি, বাকি যেটা তোমার গুছিয়ে লেখার বা গুছিয়ে প্রেজেন্ট করার দায়িত্বটা কিন্তু থাকবে অবশ্যই তোমার। তো প্রথমটা দেখি, হাইড্রাকে মিথজীবী বলা হয় কেন? একটু আগে বলে আসছিলাম মিথজীবিতার সংজ্ঞা। মিথজীবী জিনিসটা কি হবে? যে দুইটা জীব পাশাপাশি অবস্থান করবে এবং একে অন্যকে ক্ষতি করবে না। অর্থাৎ দুইটা জীব পাশাপাশি অবস্থানের ফলে কেউ কাউকে ক্ষতি না করে বা একে অন্যের ক্ষতি না করে যদি পরস্পরের কি সহচর্যে থাকার ফলে একে অন্য থেকে উপকৃত হয়, তখন সেই তোমার এটাকে বলবো, সহাবস্থানটাকে বলবো আমরা মিথজীবিতা। তাহলে মিথজীবিতা কি? মিথজীবিতা হচ্ছে দুটি জীব যখন পাশাপাশি অবস্থান করার কারণে কেউ কাউকে ক্ষতি না করে পরস্পর উপকৃত হবে, তখন তাকে বলবো আমরা মিথজীবিতা। এখন কোশ্চেন হচ্ছে, হাইড্রাকে কেন মিথজীবী বলা হয়? হাইড্রাকে কেন মিথজীবী বলা হয়? কারণ আমরা জানি এক ধরনের হাইড্রা আছে, হাইড্রাটা কি? হাইড্রা ভিরিডিজিমা নামে একটা হাইড্রা আছে। হাইড্রা ভিরিডিজিমা এবং আরেকটা শৈবাল নাম হচ্ছে জোক্লোরেলা। হ্যাঁ, হাইড্রা ভিরিডিজিমা এবং জোক্লোরেলা নামক শৈবাল পাশাপাশি অবস্থানের কারণে তারা একটা মিথজীবী জীব গঠন করবে, যাদেরকে আমরা বলবো ক্লোরোহাইড্রা ভিরিডিজিমা। কেমন? ক্লোরোহাইড্রা ভিরিডিজিমা। দেখো তো, একটা হাইড্রা এবং একটা শৈবাল, জোক্লোরেলা কিন্তু একটা শৈবাল। কেমন? একটা হাইড্রা এবং একটা শৈবাল পাশাপাশি অবস্থান করে পাশাপাশি সহাবস্থানের ফলে একটা নতুন জীব প্রজাতি গঠন করছে, সেটাকে আমরা বলতেছি ক্লোরোহাইড্রা ভিরিডিজিমা। এই দুইটা জীব যেহেতু পাশাপাশি অবস্থান করতেছে এবং একে অপরের থেকে উপকৃত হচ্ছে, কেউ কাউকে ক্ষতি করতেছে না, দ্যাটস ওয়াই এই ধরনের সহাবস্থানকে বলবো আমরা মিথজীবিতা বা মিউচুয়ালিজম। আর এই যে এই মিথজীবিতায় হাইড্রা অংশগ্রহণ করে বিদায় হাইড্রাকে আমরা কি বলতেছি? মিথজীবী প্রাণী বলতেছি। ওকে,
আশা করি বুঝতে পেরেছি। এটা মাদ্রাসা বোর্ড 2019 এবং কুমিল্লা বোর্ড 2019 কোশ্চেন। কেমন? আচ্ছা, তার পরবর্তী কোশ্চেনটা যদি দেখি যে পরবর্তী কোশ্চেনটা অর্থাৎ আমাদের 2 নম্বর কোশ্চেনটা যে হাইড্রার সিলেন্টেরনকে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বলা হয় কেন? দেখো খুবই সহজ একটা কোশ্চেন বা খুবই ইউনিক একটা কোশ্চেন। ওকে, তো দেখি আমরা সিলেন্টেরন বলতে কি বুঝি বলতো? সিল মানে হচ্ছে গহ্বর, সিল মানে হচ্ছে গহ্বর। আর অ্যান্টেরন কথাটা আসছে কই থেকে? অ্যান্টেরন আসছে হচ্ছে অন্ত্র থেকে। তার মানে কি দাঁড়ালো? তার মানে সিলেন্টেরন মানে হচ্ছে অন্ত্রীয় গহ্বর। ওকে, তাহলে হাইড্রা সিলেন্টেরন মানে হচ্ছে অন্ত্রীয় গহ্বর। ওকে, তো সিলেন্টেরনকে আমরা কি বলতেছি? হাইড্রা সিলেন্টেরনকে বলতেছে হচ্ছে অন্ত্রীয় গহ্বর। তো অন্ত্র মানে কি? অন্ত্র মানে আমাদের ক্ষেত্রে অন্ত্র মানে কি বুঝি? ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র বা এই টাইপের, যেখানে আমাদের পরিপাক ক্রিয়াটা সংঘটিত হয়, তাই না? তাহলে হাইড্রা সিলেন্টেরনকে বলতেছি আমরা অন্ত্রীয় গহ্বর। এখন যদি একটা সিলেন্টেরন চিত্র আঁকার চেষ্টা করি তাহলে দেখো কেমন হবে। এটা যদি একটা হাইড্রা হয়, এটা যদি তার হাইপোস্টোম বা মুখছিদ্র হয়, তারপর হচ্ছে এখানে যদি তার পদতল বা পদচক্তি হয়, আর এইদিকে যদি হয় আমাদের হাইড্রা কোর্সিকাগুলা, তাহলে দেখো এটা যদি হাইড্রা কোর্সিকা হয় তাহলে হাইড্রার দেহের মাঝখানে এই যে একটা ফাঁকা জায়গা রয়ে গেছে না, একটা ফাঁকা জায়গা রয়ে গেছে না, এটার নামই হচ্ছে সিলেন্টেরন। এটার নামই হচ্ছে সিলেন্টেরন। আচ্ছা, তো সিলেন্টেরনকে এটা বুঝলাম, বাট আমাদের কোশ্চেন ছিল কি সিলেন্টেরনকে কেন গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি বলা হয়? দেখো তো এই সিলেন্টেরনের কাজটা কি হতে পারে বলো তো? সিলেন্টেরনের কাজ কি হতে পারে? সিলেন্টেরনের কাজ কি হতে পারে? সিলেন্টেরনের কাজ হচ্ছে সে করবে কি? সে হাইড্রার খাদ্য পরিপাক ক্রিয়ার সাথে মানে সম্পর্কিত থাকবে, তাই না? তাহলে হাইড্রার পরিপাক ক্রিয়ার সাথে সম্পর্কিত থাকবে সিলেন্টেরন। পাশাপাশি সে কি করবে বলতো? সে হাইড্রার পরিপাকৃত খাদ্য পরিবহন বা হাইড্রার পানীয় পরিবহন অর্থাৎ হাইড্রার পরিবহন কাজের সাথে সম্পৃক্ত থাকবে, তাই না? তাহলে সিলেন্টেরন আমরা কি? সিলেন্টেরন কি সেটা আমরা বুঝলাম। সিলেন্টেরন হচ্ছে একটা অন্ত্রীয় গহ্বর হাইড্রার ক্ষেত্রে, তার কাজ হচ্ছে পরিপাক করা এবং পরিবহন করা। সিলেন্টেরন যেহেতু খাদ্য পরিপাক করে এবং অন্যান্য বস্তু হাইড্রার দেহে পরিবহন করে, দ্যাটস ওয়াই হাইড্রার এই যে সিলেন্টেরনকে বলা হয় পরিপাক থেকে, কথাটা আসছে হচ্ছে গ্যাস্ট্রো, পরিপাক থেকে কথাটা আসছে হচ্ছে গ্যাস্ট্রো। আর যেহেতু সে পরিবহনের সাথে যুক্ত, দ্যাটস ওয়াই তাকে বলতেছে হচ্ছে ভাস্কুলার। কেমন? তাকে বলতেছে হচ্ছে ভাস্কুলার। তাহলে দেখো আমরা যদি একটু সামারিটা আনার চেষ্টা করি তাহলে সিলেন্টেরনকে বলা হবে হচ্ছে অন্ত্রীয় গহ্বর। তাহলে অন্ত্রীয় গহ্বরের কাজ কি হবে? কাজ হবে সে পরিপাক করবে, পাশাপাশি সে হাইড্রার দেহে খাদ্য বা অন্যান্য উপাদান পরিবহন করবে। যেহেতু সে পরিপাক করবে সেখান থেকে একটা কথা চলে আসবে গ্যাস্ট্রো, আর যেহেতু সে পরিবহন করবে সেখান থেকে আসবে হচ্ছে ভাস্কুলার। তাহলে এই যে সিলেন্টেরনের কাজ যেহেতু পরিপাক এবং একই সাথে পরিবহন করা, দ্যাটস ওয়াই সিলেন্টেরনকে আমরা বলতে পারি গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, বা যদি বাংলায় বলি সেটাকে বলবো কি? পরিপাক সংবহন গহ্বর। কেমন? পরিপাক সংবহন গহ্বর। তাহলে হাইড্রার সিলেন্টেরনকে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি বলা হয় কেন? কি সংজ্ঞা দিবা আর কি আনসার দিবা? বলবা যে হাইড্রার সিলেন্টেরন একই সাথে হাইড্রার দেহে পরিপাক ক্রিয়া অংশগ্রহণ করে এবং তার দেহে বিভিন্ন বস্তু পরিবহনের সাথে সম্পৃক্ত থাকে। দ্যাটস ওয়াই সেজন্য হাইড্রার সিলেন্টেরনকে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি বা পরিপাক সংবহন গহ্বর বলা হয়। আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, এই পরবর্তী কোশ্চেনে যদি যাই আমরা, মেসোগ্লিয়া বলতে কি বোঝায়? মেসোগ্লিয়া বলতে কি বোঝায় বলতো? মেসোগ্লিয়া 3 নম্বর কোশ্চেনটা, মেসোগ্লিয়া বলতে কি বোঝায় একটু আগে কিন্তু দেখিয়ে আসছিলাম যে আমরা জানি হাইড্রা হচ্ছে দ্বিস্তরী প্রাণী, সবার বাইরের স্তর হচ্ছে একটোডার্ম, মাঝে তো হচ্ছে এন্ডোডার্ম। একটোডার্ম এবং এন্ডোডার্মের মাঝখানে কি থাকবে? মাঝখানে থাকবে হচ্ছে অকোষীয় পুরু জেলির মতো একটা স্তর। বারবার কিন্তু সেম কোশ্চেনটা চলে আসতেছে, তাই না? অকোষীয় পুরু জেলির মতো একটা স্তর থাকবে একটোডার্ম এবং এন্ডোডার্মের মাঝখানে। এই স্তরটাকে বলবো হচ্ছে আমরা, এই স্তরটাকে কি বলবো? এই স্তরটাকে বলবো হচ্ছে আমরা মেসোগ্লিয়া। এই স্তরটাকে বলবো হচ্ছে আমরা মেসোগ্লিয়া। তাহলে আমাদের আনসারটা কি হবে? একুরেট আনসারটা কি হবে? বারবার যদিও চলে আসতেছে, আমি বারবার বলতেছি যে হাইড্রার ভ্রূণাবস্থায় হাইড্রার কোষগুলো দুইটা স্তরে বিন্যস্ত থাকে। সবার বাইরের লেয়ারটাকে বলবো একটোডার্ম, ভিতরের লেয়ারটাকে বলবো এন্ডোডার্ম। এবং একটোডার্ম এবং এন্ডোডার্মের মাঝের কোষগুলো, একটোডার্ম এবং এন্ডোডার্মের মাঝে একটি লেয়ার থাকে যেটা হচ্ছে অকোষীয় পুরু জেলির মতো, সেটার নামই হচ্ছে মেসোগ্লিয়া। ওকে, তারপর তুমি বলতে পারো যে মেসোগ্লিয়ার কাজকে, মেসোগ্লিয়া কি করে? হাইড্রাকে নমনীয়তা দান করে। ওকে, তারপর কি করে? এটা হাইড্রার নমনীয় কঙ্কাল হিসেবে কাজ করে। এই দু একটা লাইন লিখে দিলে তোমার আনসারটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা যদি যাই, 4 নম্বর কোশ্চেনটা, নেমাটোসিস্ট বলতে কি বোঝায়? দেখো তো নেমাটোসিস্ট বলতে কি বোঝায়? নেমাটোসিস্ট বলতে কি বোঝায়? আচ্ছা, আমরা জানি নেমাটোসিস্ট হচ্ছে হাইড্রার দংশনাঙ্গাণু। হাইড্রার দংশনাঙ্গাণুকে বলা হয় নেমাটোসিস্ট। তো নেমাটোসিস্ট বলতে কি বুঝে? এটা দিলে তুমি বলবো যে হাইড্রার দংশনাঙ্গাণুকে বলা হয় নেমাটোসিস্ট। এটা হচ্ছে, এটা কোথায় অবস্থান করে? এটা হাইড্রার নিডোসাইট কোষের অভ্যন্তরে অবস্থান করে।
এই কথাটা বলার পরে তুমি নেমাটোসিস্টে একটা চিত্র দিয়ে দিবা। তো চিত্র দিলে অবশ্যই তোমাকে কি করতে হবে, অবশ্যই তোমাকে আগে একটা নিডোসাইট আঁকতে হবে, তাই না? একটা নিডোসাইট এঁকে দিবা। নিডোসাইট আঁকার পরে এই যে ভিতরের যে একটা পোর্শন আঁকাবা সেটাই হয়ে যাবে তোমার নেমাটোসিস্ট। ওকে, আচ্ছা। তো এটা হচ্ছে কি, এই যে এই ভিতরের পোর্শনটা হচ্ছে নেমাটোসিস্ট, বুঝতে পেরেছি? এটা হচ্ছে নেমাটোসিস্ট। তা তোমার যেহেতু এটা খ নাম্বারের কোশ্চেন আসছে যে নেমাটোসিস্ট বলতে কি বোঝায়, তাহলে তুমি কি বলবা যে নেমাটোসিস্ট হচ্ছে নিডারিয়ান জাতীয় প্রাণীদের বা নিডারিয়ান পর্বের প্রাণীদের দংশন অঙ্গাণু, এবং এটি কোথায় অবস্থান করবে? নিডারিয়ান প্রাণীদের নিউরোসাইট কোষের অভ্যন্তরে অবস্থান করবে, যেটা একই সাথে শিকার, খাদ্য গ্রহণ এবং চলনে সাহায্য করবে। ওকে, তো আশা করি বুঝাতে পেরেছি। তো পরবর্তী কোশ্চেনটা দেখি, হাইড্রাতে পরনিষেক ঘটে কেন? দেখো একটু অনুধাবনমূলক কোশ্চেন, এটা আসলে তোমাদের বইতেও বলা আছে যে হাইড্রা পরনিষেক ঘটে কেন। দেখো তো পরনিষেক কথাটার মানেটা কি, আমরা যদি একটু পরনিষেক কথাটাকে বিশ্লেষণ করার চেষ্টা করি। পরনিষেক হচ্ছে, এই যে আমরা জানি নিষেক প্রক্রিয়ার জন্য কি দরকার? একটা শুক্রাণু দরকার, একটা ডিম্বাণু দরকার। যদি শুক্রাণু এবং ডিম্বাণু, যদি শুক্রাণু ও ডিম্বাণু, আমি যদি একটু লিখি যে শুক্রাণু ও ডিম্বাণু যদি পৃথক দেহ থেকে আসে, হ্যাঁ, শুক্রাণু এবং ডিম্বাণু যদি কই থেকে আসে? পৃথক দেহ থেকে আসে, অর্থাৎ পৃথক প্রাণী থেকে আসে, পৃথক প্রাণী দেহ থেকে আসে, তখন শুক্রাণু এবং ডিম্বাণু যদি পৃথক প্রাণী দেহ থেকে আসে এবং এই শুক্রাণু এবং ডিম্বাণু মিলনের মাধ্যমে যদি কোনো নিষেক হয়, যদি কোনো নিষেক হয়, সেই নিষেককে আমরা বলবো কি? পরনিষেক। ওকে, তো নিষেক তাহলে কি বললাম আমরা? যদি কোনো একটা প্রাণীর নিষেক প্রক্রিয়ায় ব্যবহৃত শুক্রাণু এবং ডিম্বাণু যদি দুটো পৃথক প্রাণী থেকে আসে, তখন সেটাকে বলবো হচ্ছে আমরা পরনিষেক। ওকে, তো হাইড্রাই কেন পরনিষেক হবে? এই টার্মটার মান রেখে দেখো, আমরা জানি হাইড্রাই কি রয়েছে? হাইড্রাই, আমরা জানি হাইড্রাই রয়েছে কি? হাইড্রাই শুক্রাণু রয়েছে, শুক্রাণু উৎপাদনের জন্য রয়েছে শুক্রাশয়, ডিম্বাণু উৎপাদনের জন্য রয়েছে ডিম্বাশয়। একই হাইড্রাতে শুক্রাশয় এবং ডিম্বাশয় উভয়ই কিন্তু উপস্থিত। তাহলে তো তুমি স্বাভাবিকভাবে বলতে পারো যে ভাইয়া যেহেতু হাইড্রাতে শুক্রাশয় এবং ডিম্বাশয় উভয় উপস্থিত, তাহলে কি হইতে পারে? আচ্ছা, ভালো কথা ভাই, আপনি শুক্রাশয় থেকে শুক্রাণু আনেন, ডিম্বাশয় থেকে ডিম্বাণু আনেন, তাদের মিলন করে নিষেক করাই দেন, তাহলে তো স্বনিষেক হয়ে গেল। বাট অ্যাকচুয়ালি কিন্তু তা হয় না। কেন হয় না? হাইড্রাতে শুক্রাশয় এবং ডিম্বাশয় দুটো থাকলেও তারা কি হয় না? তারা একই সময়ে পরিপক্কতা লাভ করে না, তারা একই সময়ে অ্যাক্টিভ থাকে না বা একই সময়ে পরিপক্ক থাকে না, অর্থাৎ একই সময়ে পরিপক্ক থাকে না বা একই সময়ে পরিপক্ক বলতে পারি, বা একই সময়ে কার্যক্ষম থাকে না, কার্যক্ষম থাকে না। অর্থাৎ ধরো তোমার একটা হাইড্রা আছে, যে হাইড্রাতে শুক্রাশয়টা ফুললি ডেভেলপড, বাট সেক্ষেত্রে কি হবে? ডিম্বাশয়টা ফুললি ডেভেলপ নাও থাকতে পারে। আর শুধু শুক্রাশয় ডেভেলপ করলে সে কি তৈরি করতে পারবে? শুধুমাত্র শুক্রাণু তৈরি করতে পারবে। বাট নিষেক করার জন্য অবশ্যই তো আমার ডিম্বাণুর কাছেও যাইতে হবে, ডিম্বাণুও দরকার। দ্যাটস ওয়াই সে তার যেহেতু একই সাথে শুক্রাশয় ডিম্বাশয় দুইটাই অ্যাক্টিভ না, তাহলে সে নিজের শুক্রাশয়ে শুক্রাণু দিয়ে নিজের ডিম্বাশয় ডিম্বাণুকে কি করতে পারবে না? সে তোমার নিষিক্ত করতে পারবে না, অর্থাৎ সেক্ষেত্রে স্বনিষেক হবে না। দ্যাটস ওয়াই হাইড্রাতে কি হবে? হাইড্রাতে পরনিষেক হবে। তাহলে হাইড্রাতে পরনিষেক কেন হয়? যদি আমি এক কথায় আনসার দেই বা সুন্দর করে গুছিয়ে বলি, তাহলে বলবা যে আমরা জানি হাইড্রাতে শুক্রাশয় এবং ডিম্বাশয় থাকে, বাট শুক্রাশয় এবং ডিম্বাশয় উভয় উপস্থিত থাকার পরেও হাইড্রার শুক্রাশয় এবং ডিম্বাশয় কখনো একই সাথে পরিপক্কতা লাভ করে না, যার ফলে হাইড্রাতে কি হতে পারে না? কখনো স্বনিষেক হতে পারে না। আশা করি বুঝতে পেরেছি। তো 6 নম্বর কোশ্চেনটা যদি একটু দেখি, তার পরবর্তী কোশ্চেনটা, হাইড্রাকে অমর প্রাণী বলা হয় কেন? এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সকল বোর্ড 2018-তে আসছে, বাট তোমাদের ক্ষেত্রেও কোশ্চেনটা চলে আসতে পারে। তো অমর প্রাণী, দেখো তো আমরা কখন একটা জীবকে অমর বলবো? আসলে কোনো জীবই দুনিয়াতে কি নয়? অমর নয়, তাই না? কোনো জীবই অমর নয়, বাট তারপরে হাইড্রাকে কেন রূপকভাবে অমর প্রাণী বলা হয়? অমর প্রাণী বলা হয় কারণ দেখো, তুমি যদি ধরো একটা হাইড্রা ধরলা, ধরে কিগুলো কেটে ফেললা, হ্যাঁ, তোমার কাছে একটা হাইড্রা দিল, তুমি ধরলা হচ্ছে হাইড্রাকে ধরে, যে ভাই আমার কাছে একটা ছুরি আছে, সুন্দর প্রাণী, আমি দেখলাম আর কেটে ফেললাম। তুমি ধরো একটা হাইড্রাকে ধরে তুমি এই মাছ বড় দিলা কাইটা, হাইড্রা কাইটে ফেলা। তাহলে তুমি যদি হাইড্রাকে কেটে ফেলা, তাহলে কি হাইড্রাটার কেমন হওয়া উচিত ছিল বলো তো? হাইড্রা তো দুইটা টুকরো হয়ে গেল না? এই একটা টুকরো, এই একটা টুকরো হয়ে গেল না? টুকরো হয়ে গেল কিনা? তাহলে একটা প্রাণীকে যদি তুমি মাছ বরাবর কেটে দুই টুকরো করে ফেলো, তাহলে সেটা কি হয়ে যাওয়ার কথা? সেটা মারা যাওয়ার কথা। বাট হাইড্রা এক্ষেত্রে কি হবে না? মারা যাবে না। কেন? কারণ তুমি যখন হাইড্রাকে কেটে, বা হাইড্রা যদি কোনো কারণে কেটে দুই অর্ধেক হয়ে যায়, বা মানে দুই ভাগে ভাগ হয়ে যায়, বা দুইয়ের একাধিক খণ্ডে ভাগ হয়ে যায়, সেক্ষেত্রে কি হবে? হাইড্রায় উপস্থিত এক ধরনের কোষ, সেটাকে আমরা জানি সেটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ, তাই না? হাইড্রাতে উপস্থিত ইন্টারস্টিশিয়াল কোষ, সে কি করবে? ইন্টারস্টিশিয়াল কোষটা কি করবে? ইন্টারস্টিশিয়াল কোষটা হাইড্রার ক্ষয়ে যাওয়া অংশটাকে পুনরায়, হাইড্রার ক্ষয়ে যাওয়া অংশটাকে
ইন্টারস্টিশিয়াল কোষ হাইড্রার ক্ষয়ে যাওয়া অংশকে কি করবে, ক্ষয়ে যাওয়া অংশকে কি করে ফেলবে, হাইড্রার ক্ষয়ে যাওয়া অংশকে সে পুনরায় তৈরি করে নিবে, কেমন, একদম বাংলা ভাষায় বলতে গেলে তৈরি করে ফেলবে, ওকে, বা পুনরস্থাপিত করে ফেলবে, ওকে। তো দেখো যদি আমরা একটু বলি যে হাইড্রাকে অমর প্রাণী কেন বলা হয়, কারণ হচ্ছে কোনো কারণে যদি হাইড্রা অ্যাক্সিডেন্টালি বা কোনো কারণে যদি হাইড্রাকে কেটে দুই অর্ধেক করে ফেলা হয় বা হাইড্রার কোনো অংশ ক্ষতিগ্রস্ত হলে সেই ক্ষতিগ্রস্ত অংশটা হাইড্রার দেহকোষে উপস্থিত, মানে হাইড্রার দেহে উপস্থিত একজন কোষ ইন্টারস্টিশিয়াল কোষের মাধ্যমে কি হয়ে যাবে, সেই ক্ষয়ে যাওয়া অংশটা পুনরায় তৈরি হয়ে যাবে, তৈরি হয়ে সেই ক্ষয়িষ্ণু অংশটাকে সে পুনরায় মানে সচল করে ফেলবে বা সেই অংশটা পুনরাবৃত্তি করে ফেলবে। দ্যাটস ওয়াই হাইড্রা স্বাভাবিক অবস্থায় মারা যাবে না। দ্যাটস ওয়াই হাইড্রা কি বলা হয়, অমর প্রাণী বলা হয়। আর এই হাইড্রা যে অমর প্রাণী সেটা প্রথম কে আবিষ্কার করছেন বলতো, প্রথম কে আবিষ্কার করছেন, আবিষ্কার করছে হচ্ছে বিজ্ঞানী আব্রাহাম ট্রেমলে, ওকে, আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা যদি একটু দেখি আমরা, মিথজীবিতা বলতে কি বুঝো, অলরেডি আমরা এটা বলে আসছি। মিথজীবিতা জিনিসটা কি, যে দুইটা জীব পাশাপাশি অবস্থান করবে, হ্যাঁ, দুইটা জীব অবস্থান করে। মিথজীবিতা জিনিসটা হচ্ছে দুইটা জীব অবস্থান করবে এবং পরস্পর কি হবে, পরস্পর উপকৃত হবে। দুইটা জীব অবস্থান করবে এবং পরস্পর উপকৃত হলে, দুইটা জীব যদি অবস্থান করে এবং পরস্পর উপকৃত হয়, তখন সেই সহাবস্থানকে বলবো হচ্ছে আমরা মিথজীবিতা, তখন সেই সহাবস্থানকে বলবো হচ্ছে আমরা মিথজীবিতা, কেমন। আচ্ছা, 8 নম্বর কোশ্চেনটা যদি একটু দেখি যে নিডারিয়ানদের দ্বিস্তরী প্রাণী বলা হয় কেন, নিডারিয়ানদের দ্বিস্তরী প্রাণী বলা হয় কেন। আচ্ছা, এই দ্বিস্তরী প্রাণী কথাটা মানে কি কয়েকবার ব্যাখ্যা করে আসছে অলরেডি, যে দ্বিস্তরী প্রাণী হচ্ছে যে সকল প্রাণীর ভ্রূণ অবস্থায় কোষগুলো বাইরে একটা লেয়ার থাকবে যেটাকে বলবো অ্যাক্টোডার্ম এবং ভিতরে একটা লেয়ার যেটা হচ্ছে এন্ডোডার্ম, অর্থাৎ যে ক্ষেত্রে ভ্রূণ অবস্থায় কোনো একটা প্রাণী কোষগুলো বাইরের লেয়ারটা অ্যাক্টোডার্ম এবং ভিতরে এন্ডোডার্ম, এই দুটি কোষীয় স্তরে বিন্যস্ত থাকবে এবং দুটি স্তরের মাঝখানে অকোষীয় পুরু জেলির মতো স্তর যেটাকে বলি মেসোগ্লিয়া থাকবে, তখন সেই প্রাণীকে বলবো হচ্ছে আমরা দ্বিস্তরী প্রাণী, কেমন। তাহলে কি বললাম, যে বাইরের লেয়ার থাকবে সেটাকে বলবো হচ্ছে একটা অ্যাক্টোডার্ম এবং ভিতরে যে লেয়ার থাকবে সেটাকে বলবো হচ্ছে আমরা এন্ডোডার্ম, আর মাঝে থাকবে কি, মাঝে থাকবে হচ্ছে অকোষীয় পুরু জেলির মতো স্তর বা মেসোগ্লিয়া, মাঝে থাকবে হচ্ছে মেসোগ্লিয়া। তাহলে যে সকল প্রাণীর ভ্রূণ অবস্থায় বাইরের কোষগুলো অ্যাক্টোডার্ম, মাঝের কোষগুলো এন্ডোডার্মে বিন্যস্ত থাকে, বাইরের কোষটা অ্যাক্টোডার্ম এবং ভিতরের কোষগুলো এন্ডোডার্মে বিন্যস্ত থাকে এবং মাঝখানে থাকে হচ্ছে মেসোগ্লিয়া নামক অকোষীয় পুরু জেলির মতো স্তর, সেই ধরনের প্রাণীকে বলবো হচ্ছে আমরা দ্বিস্তরী প্রাণী। আর আমরা জানি নিডারিয়া পর্বের প্রাণীদের ক্ষেত্রে এই যে বাইরের কোষগুলো অ্যাক্টোডার্ম, মাঝে এন্ডোডার্ম, ভিতরে এন্ডোডার্ম, মাঝে মেসোগ্লিয়া থাকে, দ্যাটস ওয়াই নিডারিয়ানদের বলা হয় দ্বিস্তরী প্রাণী বা ডিপ্লোব্লাস্টিক, ওকে। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা দেখো 9 নম্বরটা, হাইড্রাকে দ্বিস্তরী কেন বলা হয়, হাইড্রা কেন দ্বিস্তরী বলা হবে, সেম আনসার, যে হাইড্রারও কোষগুলো বাইরের কোষগুলো বিন্যস্ত থাকবে অ্যাক্টোডার্মে, মাঝের কোষগুলো থাকবে হচ্ছে এন্ডোডার্মে, দ্যাটস ওয়াই হাইড্রাকে বলবো কি আমরা, হাইড্রাকে বলবো হচ্ছে দ্বিস্তরী প্রাণী, কেমন। আচ্ছা, পরবর্তী 10 নম্বর কোশ্চেনটা যদি দেখি আমরা, লুপিং চলন বলতে কি বোঝায়। দেখো লুপিং চলন, যেটা একটা নাম হচ্ছে শুয়োপোকা চলন বা আরো বেশ কয়েকটা নাম আছে, বা হামাগুড়ি চলন যেটাই বলো, লুপিং চলন বলতে কি বোঝায়। আচ্ছা, লুপিং চলন হচ্ছে, দেখো একটা হাইড্রা লুপিং চলন যখন করবে তখন একটা হাইড্রা থাকবে হচ্ছে এমন, প্রথমে আমি একটু আগানোর চেষ্টা করি, এই কোশ্চেনগুলো আসলে একটু ছোট করে হলেও ভালো, না হলে একটু ফিগারগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো, তাহলে হচ্ছে মার্কস ভালো আসবে, ওকে। লুপিং চলন হচ্ছে একটা হাইড্রা তার পদতল বা পাদচাকতিটা সে ভূমিতে রাখবে বা তার একটা গ্রাউন্ডে রেখে তারপরে সেই পদতলের উপর ভর করে সে দেহকে বাঁকাবে, কেমন, তার দেহকে বাঁকিয়ে সে কি করবে, দেহকে বাঁকিয়ে সে কোষশিকাকে মাটিতে স্পর্শ করাবে, ওকে। কোষশিকাকে ভূমিতে স্পর্শ করানোর পরে তার এই যে পদতলটাকে সে কাছে নিয়ে চলে আসবে, কেমন, পদতলটাকে সে কাছে নিয়ে চলে এসে পরবর্তীতে আবার এই পদতলের উপর ভর করে সে দাঁড়াবে। এই ধরনের চলন যখন হবে হাইড্রাতে, তখন সেই চলনকে আমরা বলবো হচ্ছে লুপিং চলন, কেমন। এটা কি ধরনের চলন পদ্ধতি, লুপিং চলন হচ্ছে একটা হাইড্রা ধীর চলন পদ্ধতি। কখন হাইড্রা লুপিং চলনে আশ্রয় নিবে, যখন সে লম্বা দূরত্ব অতিক্রম করবে, কেন, কারণ আমরা জানি যখন তুমি লম্বা দূরত্ব অতিক্রম করতে যাবা তখন তোমাকে খুব ধীরস্থির ভাবে আগাতে হবে, ওকে, আশা করি বুঝতে পেরেছি, ওকে। পরবর্তী কোশ্চেনটা যদি দেখি যে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বলতে কি বোঝায়, এটা অলরেডি আমরা বলে আসছি, যে 2 নম্বর কোশ্চেনটার সাথে, যে হাইড্রার সিলিন্ডারকে কেন গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বলা হয়। তাহলে এখানে আনসার কি দেওয়া বলো তো, আনসারে বলবো এইভাবে, যে হাইড্রাতে কি থাকে, হাইড্রার যে সিলিন্ডারন সেটা একই সাথে পরিবহন এবং হাইড্রা দেহ সংবহনের কাজ করে, দ্যাটস ওয়াই হাইড্রার সিলিন্ডারকে বলা হয় পরিপাক সংবহন গহ্বর, বা ইংলিশে যদি বলি সেটা হচ্ছে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, ওকে। আচ্ছা, তো মুকুলোদ্গম কি বলে বলতো, মুকুলোদ্গম হচ্ছে হাইড্রার একটা অযৌন জনন প্রক্রিয়া, কেমন, হাইড্রার একটা অযৌন জনন প্রক্রিয়া। আমরা যদি একটা হাইড্রা আঁকাই আমরা এইভাবে, তাহলে
যখন হেমন্ত ও শীতকালে কি হবে বলতো? হেমন্ত শীতকালে হাইড্রার এই জায়গা থেকে কি হবে? হাইড্রা এই জায়গা থেকে একটা নতুন শিশু হাইড্রার মতো একটা অবস্থার জন্ম নিবে, একটা নতুন শিশু হাইড্রা জন্ম নিবে। ওকে, শিশু হাইড্রা জন্ম নিবে। এই যে শিশু হাইড্রা জন্ম নিল বা মুকুল হাইড্রা জন্ম নিল, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে মুকুলোদ্গম। এই প্রক্রিয়ার নাম হচ্ছে কি? মুকুলোদ্গম বা বাডিং। ওকে, আচ্ছা, তার পরবর্তী কোশ্চেনটা দেখি যে অন্তঃকোষীয় ও বহুকোষীয় পরিপাক বলতে কি বোঝায়। আচ্ছা, অন্তঃকোষীয় পরিপাক বলতে কি বোঝায়, এটা আসলে আমরা ওয়ার্ডটা দেখে বুঝতে পারবো যে অন্তঃকোষীয় তার মানে কি হবে? অন্ত মানে কি? ভিতরে, তাই না? অন্ত মানে হচ্ছে ভিতরে, অর্থাৎ যে পরিপাক প্রক্রিয়া হাইড্রার কোষের ভিতরে হবে সেটাকে বলা হচ্ছে আমরা অন্তঃকোষীয় পরিপাক। আর যে পরিপাক প্রক্রিয়া হাইড্রার কোষের বাহিরে হবে বা হাইড্রার সিলেন্টেরন বা গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটির ভিতরে হবে সেটাকে বলবো হচ্ছে আমরা বহিঃকোষীয় পরিপাক। যদি আবারও আমরা একটা হাইড্রা আঁকানোর চেষ্টা করি, যদি আমরা একটু বড় করে হাইড্রাটা আঁকাই, দেখো এটা যদি একটা হাইড্রা হয়, কেমন? এটা যদি একটা হাইড্রা হয়, এটা যদি হাইড্রা পদতল, ওকে, এটা যদি একটা হাইড্রা হয়, তাহলে দেখো তো, আচ্ছা, হাইড্রা একটা খাবার খেলো, আমরা একটা খাবারটাকে একটা অন্য কারে দিয়ে চিহ্নিত করলাম, আমরা একটা খাবার সে হাইড্রা খেলো, হ্যাঁ, খাবারটা এখানে গেল, এখানে যখন অর্থাৎ হাইড্রা সিলিন্ডারের ভিতর যখন খাদ্যটা গেল, তখন আসলে কি হবে বলতো? সে এই যে হাইড্রার সিলিন্ডারের ভিতরে কি থাকে? সিলিন্ডারের ভিতরে দুই ধরনের কোষ থাকে আমরা জানি, বা গ্যাস্ট্রোডার্মিসে দুই ধরনের আমাদের আবরণী কোষ থাকে। একটাকে আমরা বলতেছি পুষ্টিকোষ, আর একটাকে বলতেছি আমরা মানে পুষ্টিকোষ থাকে। পুষ্টিকোষ আবার দুই ধরনের, একটা হচ্ছে ফ্লাজেলীয় পুষ্টিকোষ আর হচ্ছে ক্ষণপদীয় পুষ্টিকোষ। যখন খাবারটা হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসের ভিতরে সিলেন্টেরন গহ্বরের ভিতরে যাবে, তখন ফ্লাজেলাযুক্ত পুষ্টিকোষের ফ্লাজেলা আন্দোলিত হয়ে খাদ্যকে ছোট ছোট টুকরায় পরিণত করবে। কি করবে? খাদ্যকে ছোট ছোট টুকরায় পরিণত করবে। খাদ্যটা যখন ছোট ছোট টুকরায় পরিণত হবে, তখন এই যে এখান থেকে নিঃসৃত এক ধরনের এনজাইম, সে কি করবে? প্রোটিন জাতীয় খাদ্যকে, এই দেখো সিলিন্ডারে থাকা অবস্থায় কিন্তু প্রোটিন জাতীয় খাদ্যকে পলিপেপটাইডে পরিণত করবে। কেমন? প্রোটিন জাতীয় খাদ্যকে পলিপেপটাইডে পরিণত করবে, ওকে, তাহলে হাইড্রার সিলিন্ডারে থাকা অবস্থায় খাদ্যকে কি করবে? সে প্রোটিন জাতীয় খাদ্যকে সে পলিপেপটাইডে পরিণত করবে, অর্থাৎ প্রোটিন জাতীয় খাবারের আংশিক পরিপাক সাধিত হবে হাইড্রার সিলেন্টেরনের ভিতর বা কোথায়? কোষের বাহিরে। সিলেন্টেরনের ভিতর হবে, সিলেন্টেরন মানে কি? হাইড্রা কেন্দ্রীয় গহ্বরের ভিতর হবে। আর সিলেন্টেরনের ভিতর যেহেতু হবে, সেটা অবশ্যই কি? সেটা অবশ্যই কোষের বাহিরে হবে, তাই না? তাহলে যেহেতু কোষের বাইরে পরিপাকটা হচ্ছে, দ্যাটস ওয়াই এটাকে বলবো হচ্ছে আমরা বহুকোষীয় পরিপাক। আসলে এখানে এটা ভুল আছে, এটা বহু না, এটা হচ্ছে বহিঃকোষীয় পরিপাক। কেমন? এটা হচ্ছে বহিঃকোষীয় পরিপাক হবে, ওকে, তখন সেটাকে বলবো হচ্ছে আমরা বহিঃকোষীয় পরিপাক। ওকে, পরবর্তীতে দেখো তো, যখন এই যে প্রোটিন আর পলিপেপটাইড সিলেন্টেরনের ভিতরে পরিপাক হলো, কোষের বাইরে হলো, দ্যাটস ওয়াই সেটাকে বললাম আমরা হাইড্রা বহিঃকোষীয় পরিপাক। তাহলে ভাই অন্তঃকোষীয় পরিপাক জিনিসটা কি? অন্তঃকোষীয় পরিপাক জিনিসটা হচ্ছে এই যে হাইড্রার যে প্রোটিন আর পলিপেপটাইড যে প্রোটিন জাতীয় খাদ্যকে সে পরিপাক করলো, বাট আরো কি রয়ে গেল? আরো কি রয়ে গেল? আরো শর্করা এবং স্নেহ জাতীয় খাদ্য রয়ে গেল পরিপাক করতে। শর্করা এবং স্নেহ জাতীয় খাদ্য কি করবে? সে শর্করা এবং স্নেহ জাতীয় খাদ্যকে হাইড্রার এই যে গ্যাস্ট্রোডার্মিসে এক ধরনের কোষ থাকে, এখানে এক ধরনের কোষ থাকে গ্যাস্ট্রোডার্মিসের লেয়ারে, যেটাকে বলি হচ্ছে আমরা ক্ষণপদীয় পুষ্টিকোষ। এরকম ধরনের কোষ থাকে আর কি, ক্ষণপদীয় পুষ্টিকোষ থাকে। শর্করা এবং স্নেহ জাতীয় খাদ্য কণাকে এই ক্ষণপদীয় পুষ্টিকোষের সাহায্যে হাইড্রা সে কোষের ভিতরে নিয়ে চলে যাবে। কেমন? কোষের ভিতরে নিয়ে চলে যায়, তারপর সে পরিপাক প্রক্রিয়া সম্পাদন করবে। ওকে, যেহেতু এই প্রক্রিয়ায় খাদ্যটা কোষের অভ্যন্তরে পরিপাক করতেছে, দ্যাটস ওয়াই এই ধরনের পরিপাককে বলবো হচ্ছে আমরা অন্তঃকোষীয় পরিপাক। ওকে, তাহলে এই ধরনের পরিপাককে বলবো হচ্ছে আমরা অন্তঃকোষীয় পরিপাক। আশা করি বুঝাতে পেরেছি। ওকে, তা যদি আমি আরেকটু রিভিউ করি যে অন্তঃকোষীয় আর বহিঃকোষীয় পরিপাক জিনিসটা কি, তাহলে বহিঃকোষীয় পরিপাক হচ্ছে একটা হাইড্রো খাবার গ্রহণ করার পরে তার গ্যাস্ট্রোডার্মিসে থাকা ফ্লাজেলাযুক্ত পুষ্টিকোষের ফ্লাজেলার আন্দোলনের ফলে সেই খাদ্যটাকে সে ক্ষুদ্র ক্ষুদ্র টুকরায় পরিণত করবে। পরবর্তীতে সেই খাদ্যের কিছু উপাদান অর্থাৎ কিছু প্রোটিন এনজাইমের সাহায্যে বিক্রিয়া করে পলিপেপটাইডে পরিণত হবে। যেহেতু এই পরিপাক প্রক্রিয়াটা কোষের বাইরে হচ্ছে, দ্যাটস ওয়াই এটাকে বলবো আমরা বহিঃকোষীয় পরিপাক। পরবর্তীতে বাকি খাদ্য উপাদানগুলো অর্থাৎ শর্করা এবং স্নেহ জাতীয় পদার্থগুলো ক্ষণপদীয় পুষ্টিকোষের সাহায্যে ক্ষণপদীয় ভক্ষণের মাধ্যমে ক্ষণপদীয় পুষ্টিকোষের অভ্যন্তরে প্রবেশ করার পরে সে বাকি পরিপাক প্রক্রিয়াটুকু করবে, অর্থাৎ সেখানে সে শর্করা এবং স্নেহ জাতীয় খাদ্য পরিপাক করবে। এই পরিপাকটা যেহেতু কোষের অভ্যন্তরে হচ্ছে দ্যাটস ওয়াই এটাকে বলবো হচ্ছে আমরা অন্তঃকোষীয় পরিপাক। ওকে, তো হাইড্রাতে অন্তঃকোষীয় এবং বহিঃকোষীয় পরিপাক বলতে কি বোঝায়, আশা করি এটা বোঝাতে পেরেছি। কেমন? তো আমি একটু কমেন্টটা চেক করি, দেখি কে কে লাইভে আছো এবং কে কি কমেন্ট করেছো। ওকে,
ওকে, যতটুকু বুঝিয়েছি আশা করি কেন বুঝতে সমস্যা নেই। হ্যাঁ, শিহাব ভাই লাইভে আছেন দেখা যাচ্ছে, রাহাত, তারপর হচ্ছে অনেক, অহনা ইসলাম। ওকে ওকে, লাইভটা একটু কাইন্ডলি শেয়ার করে দিবেন যারা লাইভে আছেন। ওকে, হ্যাঁ ক্লিয়ার। ওকে, আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, তো এর মাধ্যমে আমাদের মোটামুটি অনুধাবনমূলক কোশ্চেনগুলো শেষ হলো। এর বাইরে আসলে হাইড্রাতে তেমন অনুধাবনমূলক কোশ্চেন নাই। তো অনুধাবনমূলক কোশ্চেনগুলো আসলে আমাদের একটু একটু ট্রিকি ওয়েতে আনসার করতে হবে। আমি গত ক্লাসে বলেছিলাম যে আসলে একটা সিকিউ কিভাবে আনসার করা উচিত, যদি এটা নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও থাকবে। বাট একটা সিকিউতে যখন তুমি খ নাম্বার কোশ্চেনটা আনসার করবে, অবশ্যই কিন্তু প্রথমে একটা জেনারেলাইজ স্টেটমেন্ট দিবে, একটা জ্ঞানমূলক একটা স্টেটমেন্ট দিয়ে শুরু করবে আনসারটা। তারপরে এই স্টেটমেন্টের সাপেক্ষে একটা যুক্তি দিবা 2-3 লাইনের। তাহলে দেখো এই যে দুইটি স্টেপে যখন একটা খ নাম্বার কোশ্চেন আনসার করবা, তখন এখানে তোমাকে 2 আউট অফ 2 কিন্তু অলরেডি, মানে 2 আউট অফ 2 টিচার কিন্তু কি অবশ্যই দিয়ে দিবে, কেমন? আচ্ছা, তো আমরা পরবর্তী দিকে যাই। পরবর্তীতে হচ্ছে আমাদের সিকিউ। ওকে, সিকিউ বলতে এখন হচ্ছে আমাদের আসলে বেসড সিকিউ, যে আমাদের উদ্দীপক বেসিসে সিকিউ। তো উদ্দীপক বেসিসে সিকিউটা যদি আমরা দেখি, যে উদ্দীপকে উল্লিখিত প্রাণীটির, গ নম্বরের কোশ্চেনটা কি ছিল, সিলেট বোর্ড 2017 কোশ্চেন এটা, যে কি কোশ্চেন ছিল এখানে, যে উদ্দীপক উল্লিখিত প্রাণীটি, আচ্ছা প্রাণীটির প্রস্থচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন করো। প্রস্থচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন করো। আচ্ছা, উদ্দীপক উল্লিখিত প্রাণীটি কোনটা বলো তো? অবশ্যই এটা দেখে চিনতে পারতেছে। এই যে দেখো কোষিকা আছে, এই যে দেখো মুকুল আছে, এই যে দেখো পদতল বা পাদচাকতি আছে, এই যে হাইপোস্টোম আছে বা মুখছিদ্র আছে। তাহলে এটা কি প্রাণী বলো তো? এটা যদি আমরা এক কথায় আনসার দেই, যদিও আমরা এটা হাইড্রা পড়তেছি, সো আমরা অলরেডি বুঝে গেছি এটা হাইড্রা, তাই না? তাহলে এটা হচ্ছে একটা হাইড্রা। তাহলে তোমাকে বলছে কি, তোমাকে বলছে হচ্ছে হাইড্রার প্রস্থচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন করো। তুমি দেখবা যে বইতে হাইড্রাকে এইভাবে কেটে একটা চিত্র দেওয়া আছে, কেমন? সেটা হচ্ছে হাইড্রার প্রস্থচ্ছেদ। তো চিত্রটা কেমন হবে? এই যে আমি খুব সিম্পলাইজড একটা চিত্র আঁকি, পরবর্তীতে তোমরা ভালো করে চিত্রটা এঁকে নিবে। ওকে, তো হাইড্রার এই যে এটা হচ্ছে একটা কোষীয় স্তর থাকবে, সেটার নাম কি? সেটাকে বলবো হচ্ছে আমরা অ্যাক্টোডার্ম। অ্যাক্টোডার্ম বলবো ভ্রূণ অবস্থায়, পরিণত অবস্থায় এটাকে বলবো হচ্ছে আমরা কি? এটাকে বলবো হচ্ছে আমরা এপিডার্মিস। ওকে, একটা হবে হাইড্রার এপিডার্মিস। তাহলে এপিডার্মিস, আর ভিতরে কি থাকবে বলতো? হাইড্রা থাকবে হচ্ছে এন্ডোডার্মিস, যেটা একটা নাম হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস। ওকে, তো এপিডার্মিস থাকবে আর থাকবে হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস। আচ্ছা, তো তুমি আঁকবা হচ্ছে প্রথমে এপিডার্মিস আঁকবা এবং গ্যাস্ট্রোডার্মিস আঁকবা। আঁকার পরে তারপরে হচ্ছে তোমার বাকি কাজটুকু করতে হবে। বাকি কাজটুকু বলতে কি কি করবে বলতো? এই যে এপিডার্মিসের যে কোষগুলো আছে, কোষগুলো একটু ছোট ছোট করে আঁকাই দেওয়ার চেষ্টা করবা। বেসিক্যালি এখানে যেহেতু তোমার একটা চিত্রের ভিতরে আঁকতে হবে, দ্যাটস ওয়াই এখানে কিন্তু কি অত সুন্দর বা ভালো কিছু করার তোমার সুযোগ খুবই কম। ধরো জাস্ট সিম্পলি তুমি হচ্ছে এঁকে দিলা, হ্যাঁ, একটা প্রস্তুতি তোমাকে আঁকতে বলছে, মানে তুমি জাস্ট একটু সিম্পলি ধরো, এগুলো হচ্ছে আমরা পেশি আবরণী কোর্স দিচ্ছি। পরবর্তীতে পেশি আবরণী কোর্সের ফাঁকে ফাঁকে কিছু ইন্টারস্টিশিয়াল কোর্স দিয়ে দিবা, কিছু ইন্টারস্টিশিয়াল কোর্স দিবা। তারপর হচ্ছে কিছু কিছু হচ্ছে তোমার সংবিধি কোর্স দিবা, সংবিধি রোম দেবা, কিছু দিয়ে এপিডার্মিসের কোর্সগুলো কমপ্লিট করবা। পরবর্তীতে আবার সেম ওইতে গ্যাস্ট্রোডার্মিসের কোর্সগুলো দিয়ে দিবা। গ্যাস্ট্রোডার্মিসের কোর্সগুলো ধরো আমরা দিলাম এভাবে। আর গ্যাস্ট্রোডার্মিসের কোর্সগুলো দেওয়ার সময় একটু ট্রিকি হতে হবে, কারণ আমরা জানি গ্যাস্ট্রোডার্মিসের কোর্সের ভিতর কি থাকবে? কিছু ফ্লাজেলীয় কোর্স থাকবে, তাই না? এক্ষেত্রে যে ছোট ছোট একটু ফ্লাজেলার মতো অংশ দিয়ে দিবা, তাহলেই তোমার মোটামুটি হাইড্রার প্রস্থচ্ছেদের চিত্রটা আঁকা হয়ে যাবে, কেমন? তারপর তুমি একটু এখানে চিহ্নিত করে দিবা। যদি আমি এখানে ভালোটা আঁকি নেই, তুমি এখানে কি চিহ্নিত করে দিতে পারো? এখানে দিতে পারো যে এটা হচ্ছে পেশি আবরণ কোষ। এখানে লিখে দিবা যে পেশি আবরণ কোষ, পেশি আবরণ কোষ দিবা। তারপরে পেশি আবরণ কোষের মাঝখানে তুমি যেহেতু চিত্রটা অনেক বড় করে রাখবা, তখন তুমি এর মাঝে মাঝে কি দিয়ে দিবা? মাঝে মাঝে এখানে চিহ্নিত করে দিবে ইন্টারস্টিশিয়াল কোষ, তাই না? ইন্টারস্টিশিয়াল কোষ দিবা। তারপর বাকি যে কোষগুলো আছে এগুলো দিয়ে, তারপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাকে করতে হবে সেটা হচ্ছে এই যে দুইটা লেয়ারের মাঝখানে তোমাকে হলুদ কালার দিয়ে দিলে ভালো হয় আর কি, বা তোমরা যে রং দিয়ে করো, এই যে এখানে একটা লেয়ার তোমাকে দেখিয়ে দিতে হবে। এটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে, যেহেতু মাত্র একটা চিত্রের উপর তোমার 3টা মার্কস ডিপেন্ড করতেছে। এইখানে একটা লেয়ার দেখাই দিবা। সেটা কিসের লেয়ার বলো তো? সেটা হচ্ছে কিসের লেয়ার? এই যে আমি যে হলুদ লেয়ারটা দিলাম সেটা হচ্ছে ম্যাসোগ্লিয়া, তাই না? সেটা হচ্ছে ম্যাসোগ্লিয়া, সেটা হচ্ছে ম্যাসোগ্লিয়া। ওকে, তো তোমাকে যেহেতু কোশ্চেন করছে প্রাণীর প্রস্থচ্ছেদ, হাইড্রার প্রস্থচ্ছেদ করতে, তাহলে তুমি হাইড্রার প্রস্থচ্ছেদ করে কি করবে? তুমি এই বরাবর ধরে কেটে দিবা। এই বরাবর কাটে দিয়ে কি কি দেখতে পারবো তুমি এখানে বলো তো? এখানে তুমি এপিডার্মিস দেখতে পারবো বাইরে, গ্যাস্ট্রোডার্মিস দেখতে পারবো ভিতরে, তারপর মাঝখানে কি পাবো? মাঝখানে পাবো হচ্ছে ম্যাসোগ্লিয়া। তো এগুলো দিলে, আর এই যে মাঝখানে দেখো আমার এখানে কিন্তু ছিদ্রটা আসলে ছোট হয়ে গেছে, বাট তোমার এখানে কিন্তু মাঝখানে একটা ছোট একটা কিন্তু ছিদ্র করে দিতে হবে, কেমন? এখানে একটা ছিদ্র মতো দিয়ে দিবা। ওকে, এই যে মাঝখানে একটা গহ্বর দিয়ে দিতে হবে তোমাকে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এই যে মাঝখানে কিন্তু একটা গহ্বরও থাকবে, হ্যাঁ, একটা গহ্বর কিন্তু থাকবে। সেই গহ্বরটাকে একটু চিন্তা করে দেবে। এই গহ্বরটা কি বলতো? কি গহ্বর? এটাকে বলবো হচ্ছে আমরা সিলেন্টারন গহ্বর, তাই না? এটাকে বলবো হচ্ছে সিলেন্টারন। ওকে, তো যখন তুমি চিহ্নিত চিত্র আঁকবা, অবশ্যই এপিডার্মিসের কয়েকটা কোষ একটু দিয়ে দিতে পারলে ভালো হয়। এপিডার্মিস দেখবা, তারপর হচ্ছে গ্যাস্ট্রোডার্মিসটা দিবা। গ্যাস্ট্রোডার্মিসের ক্ষেত্রে অবশ্যই
এই যে ফ্লাজিলীয় পুষ্টিকোষ, ক্ষণবুদীয় পুষ্টিকোষগুলো দিবা, তারপর মাঝখানে মেসোগ্লিয়া দিয়ে আর সেল ইন্টারোটা দেখিয়ে দিয়ে তুমি চিত্রটা কমপ্লিট করলে কিন্তু তোমার আনসারটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝাতে পেরেছি। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা যদি আমরা দেখি যে উদ্দীপকে উল্লিখিত এক্স ও ওয়াই অংশ, হ্যাঁ, অংশ দ্বারা সৃষ্ট ডিপ্লয়েড কোষের পরিস্ফুটনী প্রজাতির ধারাবাহিকতা রক্ষায় একমাত্র উপায় নয়, যুক্তি সহ বিশ্লেষণ করা। আসলে এটা এখানে একটু ত্রুটিপূর্ণ কোশ্চেন, কারণ এটা আসলে অন্য অধ্যায় থেকে কোশ্চেনটা করছে আর কি, মানে এখানে এই কোশ্চেন নিয়ে হচ্ছে নাই, উদ্দীপকটা নেই। দ্যাটস আমি এই কোশ্চেনটা এখন আপাতত স্কিপ করতেছি। কেমন? আপাতত স্কিপ করতেছি। ওকে, এই কোশ্চেনটা স্কিপ করে পরবর্তী সিকিউর দিকে চলে যাচ্ছি। আচ্ছা, তার পরবর্তী সিকিউতে যদি যাই, দেখো আগে আমরা উদ্দীপকটা একটু পড়ার চেষ্টা করি যে উদ্দীপকটা কি আছে। জীববিজ্ঞান পাঠ্যপুস্তকে এমন একটি প্রাণী আছে যার কতগুলো কি রয়েছে, লম্বা ফাঁপা সুতার মতো সূত্রক আছে। আচ্ছা, যা খাদ্য গ্রহণ, আত্মরক্ষা ও চলনে সাহায্য করে। এছাড়াও প্রাণীটিতে সুস্পষ্ট ভ্রূণীয় পরিস্ফুটন প্রক্রিয়া বিদ্যমান। দেখো আমাদের দুইটা হিন্টস দিয়ে দিছে। একটা বলছে যে এমন একটা প্রাণী যার কতগুলো লম্বা, এই যে এরকম লম্বা ফাঁপা কি আছে, লম্বা ফাঁপা সুতার মতো সূত্রক রয়েছে, যা কি করতে পারে, একই সাথে যা করতে পারে হচ্ছে খাদ্য গ্রহণ, আত্মরক্ষা করতে পারে আর চলনে সাহায্য করতে পারে। তাহলে আমরা বুঝে গেছি এটা, তাহলে এমন একটা প্রাণী যে প্রাণীর এইসব থাকবে, অর্থাৎ এইসব কার বৈশিষ্ট্য বলতো, খাদ্য গ্রহণ চলন আত্মরক্ষা কি করে, খাদ্য গ্রহণ চলন আত্মরক্ষা করে হচ্ছে কোর্সিকা, তাই না? কে করে? কোর্সিকা। আর কোর্সিকায় জানি কি থাকে বলতো, কোর্সিকায় কি থাকে, কোর্সিকা কাদের থাকে, কোর্সিকা থাকে হচ্ছে হাইড্রাই। কেমন? কোর্সিকা থাকে হচ্ছে হাইড্রাই। তাহলে কোর্সিকা যেহেতু হাইড্রাই থাকে, তাহলে আমাদের উক্ত প্রাণী কোনটা? উক্ত প্রাণী বলতে কিন্তু আমরা বুঝতেছি অবশ্যই হাইড্রাকে। আচ্ছা, তারপরে বলছে উদ্দীপকে উল্লেখিত প্রাণীটি যে পদ্ধতিতে দ্রুত চলন করে, দেখো এই যে টার্মটা দ্রুত চলন পদ্ধতি, দেখো হাইড্রা দ্রুত চলন পদ্ধতি নিয়ে বলছে যে হাইড্রা উদ্দীপক উল্লেখিত প্রাণী, অর্থাৎ হাইড্রা যে পদ্ধতিতে দ্রুত চলে। তো হাইড্রা দ্রুত চলে কোন পদ্ধতিতে বলতো, আমি একটু জুম আউট করে নিচ্ছি। হাইড্রা দ্রুত চলে কোন পদ্ধতিতে? আচ্ছা, সে প্রক্রিয়াটা সম্পূর্ণ করে তা ব্যাখ্যা করো। আচ্ছা, তো আমরা জানি হাইড্রার চলন যদি বলি আমরা, হাইড্রার চলনের ক্ষেত্রে বেসিক দুইটা চলন হচ্ছে, একটা হচ্ছে দ্রুত চলন পদ্ধতি, একটা হচ্ছে স্থির বা মন্থর চলন পদ্ধতি। হাইড্রার দ্রুত চলন পদ্ধতি করে হচ্ছে কোন প্রক্রিয়ায়? দ্রুত চলন পদ্ধতি করে হচ্ছে হাইড্রা সমার্ট সল্টিং এর মাধ্যমে, তাই না? হাইড্রা কিসের মাধ্যমে করে? সমার্ট সল্টিং বা ডিগবাজির মাধ্যমে হাইড্রা দ্রুত চলন করে। কেমন? তাহলে হাইড্রা কি করে তাহলে ভাইয়া? সমার্ট সল্টিং বা ডিগবাজির মাধ্যমে দ্রুত চলন করে। ওকে, তো তাহলে তোমাকে এখানে কি বলছে, যে পথে দ্রুত চলে তা সম্পূর্ণ করে ব্যাখ্যা করা, অর্থাৎ সমারসল্টিং এর মাধ্যমে সে যেহেতু আমরা বুঝলাম যে দ্রুত চলে, তাহলে সমারসল্টিং প্রক্রিয়াটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, ছোটবেলা অবশ্যই ডিগবাজি দিছো, ওই যে কয়দিন আগে জায়েদ খানের ডিগবাজির ভিডিও ভাইরাল হলো না, তেমন করে আর কি। অর্থাৎ তোমার পা ছিল মাটিতে, একটু পরে তোমার হাত থাকবে মাটিতে, পা থাকবে আকাশে, এভাবে আর কি। অর্থাৎ যে একটা হাইড্রা যদি আমরা এইভাবে আঁকাই, এভাবে যদি একটা হাইড্রা আঁকানোর চেষ্টা করি, আমরা দেখি একটা ডিগবাজির একটা মানে বেসিক একটা চিত্র আঁকানোর যদি চেষ্টা করি, এটা যদি একটা হাইড্রা হয়, কেমন? তাহলে পরবর্তী স্টেপে হাইড্রাটা কি করবে বলতো? পরবর্তী স্টেপে হাইড্রাটা প্রথম হচ্ছে বাঁক নিবে। হ্যাঁ, প্রথমে সে বাঁক নিবে। ওকে, এই ধরো এইভাবে সে বাঁক নিয়ে তার এই যে কোর্সিকা ছিল, এইভাবে বাঁক নিয়ে পরবর্তী সে কোর্সিকার উপর ভর করে দাঁড়াবে। হ্যাঁ, পরবর্তীতে হাইড্রাটা ডিরেক্ট উল্টে যাবে, তার পদতল বা পদচাকতি থাকবে হচ্ছে আকাশের দিকে বা উপরের দিকে, আর হচ্ছে তার কোর্সিকা থাকবে হচ্ছে জমিনের দিকে বা নিচের দিকে। কেমন? এই যে পরবর্তীতে কি হবে, হাইড্রা উল্টে যাওয়ার পর কি করবে দেখো তো। হাইড্রা তাহলে কি করলো, প্রথমে এই যে এমন ছিল, এমনের পরে কি হলো, সে এই যে এদিকে আস্তে আস্তে ঘোরার পরে কোর্সিকার উপর ভর করে দাঁড়ালো। তারপরে আবার কি করবে, তারপরে আবার সে হচ্ছে তার এই যে তার পদতল বা পদচাক থেকে আবার হচ্ছে নিচের দিকে নামানোর চেষ্টা করবে, কোর্সিকার উপর ভর দিয়েই পদতল বা পদচাক থেকে নামাবে। কেমন? যদি আমি একটু আঁকাই, হ্যাঁ, পদতল বা পদচাক থেকে নামিয়ে সে আবার এই যে তার পদতল বা পদচাকতির উপর আবার সোজা হয়ে দাঁড়াবে। ওকে, সে আবার তার পদতল বা পদচাকতির উপর সোজা হয়ে দাঁড়াবে। কেমন? তাহলে দেখো তো হাইড্রা আলটিমেটলি কি করলো। হাইড্রা আলটিমেটলি প্রথমে তার দেহটাকে আমরা যদি এটাকে যদি 1 নাম্বার ফিগার দেই, এটাকে যদি 1 নাম্বার ফিগার দেই, 2 নাম্বার সে দেহটাকে বাঁকালো, 3 নাম্বার কি করলো, সে তার এই যে কোর্সিকার উপর ভর করে দাঁড়ালো, 4 নাম্বারে কোর্সিকার উপর ভর করে দাঁড়ানোর পরে সে তার দেহটাকে এইভাবে বাঁকালোর পরে পরবর্তীতে আবার সে তার পদতল বা পদচাকতির উপর
দাঁড়ালো। অর্থাৎ এই 5টা স্টেপে হাইড্রাটা কি করবে, তার দেহকে এক স্থান থেকে অন্য স্থানে মুভ করে নিয়ে যাবে। এই চলন পদ্ধতি থেকে আমরা বলতেছি বেসিক্যালি কি চলন পদ্ধতি, বলতেছে হচ্ছে সমারসল্টিং বা ডিগবাজি। আর এই সমারসল্টিং বা ডিগবাজি কেমন চলন পদ্ধতি হাইড্রার, এটা হচ্ছে একটা দ্রুত চলন পদ্ধতি। কেমন দ্রুত চলন পদ্ধতি, হাইড্রা একটা দ্রুত চলন পদ্ধতি। এবং মনে রেখো সমারসল্টিং বা ডিগবাজি হচ্ছে হাইড্রার দ্রুত চলন পদ্ধতি এবং হাইড্রার স্বাভাবিক চলন পদ্ধতি। কেমন দ্রুত এবং স্বাভাবিক চলন পদ্ধতি। আশা করি বুঝতে পেরেছি। কারো কোনো কনফিউশন থাকলে আমাকে কমেন্টে জানাতে পারো। ওকে, কারো কোনো কনফিউশন থাকলে আমাকে কমেন্টে জানাতে পারো। আচ্ছা, তো সমারসল্টিং বা ডিগবাজি নিয়ে আমি বললাম যে সমারসল্টিং বা ডিগবাজি হচ্ছে হাইড্রার দ্রুত চলন পদ্ধতি। এই ব্যাপারে কারো কোনো কনফিউশন থাকলে আমাকে কমেন্টে জানাতে পারো। আচ্ছা, এখনো যারা লাইভটা শেয়ার করো একটু কাইন্ডলি লাইভটা শেয়ার করে দিও। আমাদের যেহেতু নতুন গ্রুপ, একটু আমাদের একটু রিচের একটা ব্যাপার আছে, তোমাদের বন্ধু বান্ধবের কাছে একটু পৌঁছিয়ে দিও। স্পেশালি হচ্ছে যারা এসএসসি 24 ব্যাচে আসতো, যারা যারা তোমার এই 2 মাস পর পরীক্ষা অংশগ্রহণ করবে, তাদের জন্য কিন্তু আমার এই আয়োজন। তাছাড়া এসএসসি 25 ব্যাচ যারা কিছুদিন পরে অংশগ্রহণ করবে বা এর পরবর্তীতে আগত এসএসসি 26 ব্যাচ ভিডিওগুলো যেহেতু আমরা অনলাইন মাধ্যমে তোমার স্টোর থাকবে, দ্যাটস ওয়াই তোমরা কিন্তু সেটা দেখবে। বা হয়তো এখন আমি এই কথাগুলো বলতেছি সেই 2024-এ, এই ভিডিওটা হয়তো বা 2027 সালে এসেও কেউ দেখবে। তো তোমরা হচ্ছে একটু শেয়ার করিয়ে তোমাদের একটু বন্ধুদের মাঝে ভিডিওটা ছড়িয়ে দিও, বা পরবর্তীতে যারা দেখবে তারাও একটু কাইন্ডলি লাইভটা বা ভিডিওটা শেয়ার করে দিও। কেমন? আচ্ছা, তো পরবর্তী কোশ্চেনটা যদি আমরা দেখি, তাহলে গ নাম্বার কোশ্চেনটা আমাদের সমারসল্টিং নিয়ে হয়ে গেল। তো পরবর্তী কোশ্চেনটা অর্থাৎ ঘ নাম্বার কোশ্চেনটা যদি আমরা দেখি, কি বলেছে, উদ্দীপকে উল্লিখিত আচ্ছা, ঘ নাম্বার কোশ্চেনটা কি বলছে দেখি। আচ্ছা, কি বলছে, এছাড়াও প্রাণীটিতে সুস্পষ্ট ভ্রূণীয় পরিস্ফুটন বিদ্যমান। আচ্ছা, উদ্দীপকীয় প্রক্রিয়ায় শিশুর প্রাণীর পুনরুৎপত্তির সহায়ক। হ্যাঁ, দেখো, শিশুর প্রাণীর পুনরুৎপত্তিতে সহায়ক কোন প্রক্রিয়া? এই যে সুস্পষ্ট ভ্রূণীয় পরিস্ফুটন। কিভাবে একটা সুস্পষ্ট ভ্রূণীয় পরিস্ফুটন প্রক্রিয়ায় একটা শিশু প্রাণী সে কি করতে পারে, সে নতুন করে জন্ম নিতে পারে বলতে পারো। কিভাবে জন্ম নেয়? দেখো, আমরা জানি প্রথমে এটা হাইড্রা হোক বা ঘাসফড়িং হোক বা রুই মাছ হোক, যাই হোক, যে সকল প্রাণী যৌন জনন করে, অর্থাৎ যাদের শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে কি তৈরি করে বলতো, শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে জাইগোট তৈরি করে। পরবর্তীতে সে জাইগোট থেকে কি হয় বলতো, জাইগোটে মাইটোসিস কোষ বিভাজন হয়। জাইগোটটা কি অবশ্যই কি টুয়াইসেন, তাই না? জাইগোটটা অবশ্যই হচ্ছে টুয়াইসেন বা কি টুয়াইসেন মানে কি, টুয়াইসেন হচ্ছে ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। তো জাইগোটে কি হবে, জাইগোট হচ্ছে মাইটোসিস হবে। মাইটোসিস প্রক্রিয়া বিভক্ত কি তৈরি করে আলটিমেটলি? দেখো তো, এই যে 16 কোষ বিশিষ্ট একটা অবস্থা তৈরি করে না, 16 কোষ বিশিষ্ট এরকম 16টা কোষ থাকে, তখন সেটাকে আমরা কি বলি বলতো, সেটাকে বলে হচ্ছে মরুলা। পরবর্তীতে কি করবে, মরুলা থেকে কি তৈরি হয়, মরুলা থেকে তৈরি হয় হচ্ছে এই যে কোষগুলো দুইটা কোষের স্তরে বিন্যস্ত হওয়া, মানে দুইটি স্তরে বিন্যস্ত হওয়া শুরু করে আর কি, মাঝখানে একটা গর্ত ডেভেলপ করা শুরু করে। ওকে, এই যে এই অবস্থাটাকে বলা হয়, এই অবস্থাটাকে বলা হচ্ছে ব্লাস্টুলা, এই অবস্থাকে বলা হচ্ছে ব্লাস্টুলা। পরবর্তীতে কি হয়, ব্লাস্টুলা পরবর্তীতে এই যে দুইটা কোষের স্তর ছিল না, এই কোষ স্তরে কোষগুলো আরো সুবিন্যস্ত ভাবে, মানে আরো সুস্পষ্ট ভাবে দুইটা লেয়ারে বিন্যস্ত হওয়া শুরু করে এবং মাঝখানে আরেকটা লেয়ার ডেভেলপ করে, যেটা আসলে বেসিক্যালি একটা অকোষীয় লেয়ার বা অ্যাসেলুলার লেয়ার ডেভেলপ করে। তখন সেই স্টেজটাকে আমরা বলি কি, স্টেজটাকে আমরা বলি হচ্ছে গ্যাস্ট্রুলা। সেই স্টেজটাকে আমরা বলি হচ্ছে গ্যাস্ট্রুলা। কেমন? সেই স্টেজটাকে বলি হচ্ছে আমরা গ্যাস্ট্রুলা। পরবর্তীতে কেউ একটা শিশু হাইড্রা জন্মগ্রহণ করে। ওকে, একটা শিশু হাইড্রা। গ্যাস্ট্রুলা পরবর্তীতে শুরু হয় হচ্ছে অর্গানোজেনেসিস। কি তৈরি হয় এখানে, কি শুরু হয় এখানে, অর্গানোজেনেসিস তৈরি হয়, অর্গানোজেনেসিস শুরু হয়। অর্গানোজেনেসিস প্রক্রিয়ায় অর্থাৎ অর্গান সৃষ্টির প্রক্রিয়ায় বা অর্গান সৃষ্টি শুরু হয়। তারপরে কি তৈরি হয়, অর্গান সৃষ্টির পরে তৈরি হয় একটা শিশু হাইড্রা। কেমন? একটা শিশু হাইড্রা তৈরি হয়, যেটাকে আমরা কি বলি, যেটাকে আমরা বলি হচ্ছে হাইড্রুলা, পরবর্তীতে এই হাইড্রুলাটা কি হয়, হাইড্রুলাটা হচ্ছে পূর্ণাঙ্গ হাইড্রাই রূপ নেয়। ওকে, হাইড্রুলাটা পরবর্তীতে পূর্ণাঙ্গ হাইড্রা হয়ে যায়। তো দেখো, এই যে এটা একটা সুস্পষ্ট প্রক্রিয়া না, যে প্রথমে হচ্ছে হাইড্রা যৌন জনন করবে। এই প্রক্রিয়ায় প্রথমে হবে হচ্ছে তার শুক্রাণু এবং ডিম্বাণু আসবে, এসে তৈরি করবে হচ্ছে জাইগোট, যেখানে পরবর্তীতে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে 16 সেল বিশিষ্ট 16 কোষ বিশিষ্ট একটা দশা হবে, যেটা নাম হচ্ছে মরুলার কোষগুলো আবার দুটি স্তরে বিন্যস্ত থাকবে, সেটাকে বলবো ব্লাস্টুলার এই যে বাইরের যে কোষীয় স্তরটা, তাই না, যেখানে কোষগুলো থাকবে, সেটাকে বলবো হচ্ছে ব্লাস্টোমিয়ার। সেটা কি বলবো ভাইয়া, সেটাকে বলবো হচ্ছে আমরা
ব্লাস্টোমিয়ার। ওকে, আচ্ছা, আর ভিতর যে একটা গহ্বর থাকবে না সেটাকে বলবো হচ্ছে আমরা ব্লাস্টোসিল। সেটা কি বলবো আমরা? ব্লাস্টোসিল। পরবর্তীতে কি হবে? এই যে ব্লাস্টুলা, ব্লাস্টোসিল আর ব্লাস্টুলা সম্মিলিত, ব্লাস্টোসিল আর ব্লাস্টোমিয়ার সম্মিলিত এই দশাটাকে বলবো হচ্ছে আমরা ব্লাস্টুলা। পরবর্তীতে দুইটা কোষীয় স্তর তৈরি হবে, বাইরেটা অ্যাক্টোডার্ম, মাঝেটা অ্যান্ড্রোডার্ম, মাঝখানে থাকবে হচ্ছে মেসোগ্লিয়া, মেসোগ্লিয়া। আর এই স্তরটাকে বলবো হচ্ছে আমরা গ্যাস্টুলা। গ্যাস্টুলার পরে অর্গানোজেনেসিস বা অঙ্গ প্রত্যঙ্গ তৈরির কাজ শুরু হবে হাইড্রাতে, তখন সেই অবস্থাকে বলবো হচ্ছে আমরা হাইড্রুলা। পরবর্তীতে হাইড্রুলা থেকে আস্তে আস্তে কি হবে? বড় হতে হতে একটা পূর্ণাঙ্গ হাইড্রেট তৈরি হবে। কেমন? তো এই যে সুস্পষ্ট একটা প্রক্রিয়ার মাধ্যমে একটা কি হয়, একটা যৌন জননের মাধ্যমে একটা শিশু একটা শুক্রাণু এবং ডিম্বাণু থেকে একটা পূর্ণাঙ্গ হাইড্রেট জন্ম হয়। এই প্রক্রিয়াটাই কিন্তু আলটিমেটলি তোমার এই প্রক্রিয়াটা সম্পর্কে তোমার উদ্দীপক ঘ নম্বরে কোশ্চেনে চেয়েছে। কেমন? তো এখানে তোমার কি করতে হবে? এই যে পুনরায় যে একটা প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়াটা তোমাকে বর্ণনা দিতে হবে। ওকে, আচ্ছা, আশা করি বুঝতে পেরেছি। যেহেতু সুস্পষ্ট ভ্রূণীয় পরিস্ফুটন বলতে সেজন্য আমরা এই প্রক্রিয়া দিচ্ছি। এখন দেখো এখানে অনেক গাইডে থাকতে পারে যে এখানে দেখো পুনরুৎপত্তি সহায়ক, এই কথাটা বিধায়, এই কথাটা আছে বিধায় আবার এখানে যায় তোমরা ইন্টারস্টিশিয়াল কোষ টোষ কথা কিছু বইলো না। কেমন? ইন্টারস্টিশিয়াল কোষ নিয়ে কোনো আলোচনা এখানে বইলো না। ওকে, স্টিশিয়াল কোষ নিয়ে এখানে আলোচনা করিও না। কেন ইন্টারস্টিশিয়াল কোষ নিয়ে এখানে আলোচনা করবো না? কারণ কি? কারণ এখানে যেহেতু বলছে তোমার একটা এই যে ভ্রূণীয় পরিস্ফুটন বলতে কিন্তু আসলে আমরা এই যে একদম জাইগোট থেকে শুরু করে অর্থাৎ তোমার এই শুক্রাণু ডিম্বাণু থেকে শুরু করে পূর্ণাঙ্গ হাইড্রা, এই প্রক্রিয়াটাই কিন্তু আমরা বুঝি। তাহলে তোমার যদি যেহেতু ভ্রূণীয় পরিস্ফুটন নিয়ে বলছে, তাই তোমার এই সম্পূর্ণ প্রক্রিয়াটাকে একটু ব্যাখ্যা করে দিতে পারলে তোমার আনসারটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি আমি তোমাকে এই ব্যাপারটা বুঝাতে পেরেছি। কেমন? আচ্ছা, তো যারা লাইভে আছে একটু জানাও তো বুঝতে পেরেছো কিনা ঠিকঠাক মতো। দেখি আমি একটু চেক করে দেখতেছি যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আশা করি সব ঠিকঠাক আছে। ওকে, যারা লাইভে আছে একটু আমাকে জানিও। আচ্ছা, পরবর্তী যদি আমি কোশ্চেনটা দেখি, পরবর্তী কোশ্চেনে কি আছে? ওকে, হ্যাঁ, আশা করি সব ঠিকঠাক আছে। আচ্ছা, হ্যাঁ, যারা লাইভটা শেয়ার করছে তাদের অনেক থ্যাঙ্কস, আর যারা শেয়ার করো নাই লাইভটা শেয়ার করে দিবে। কেমন? তোমাদের ফ্রেন্ডদের সাথে লাইভটা শেয়ার করে দিবে। হ্যাঁ, লাইভ ওকে ঠিকঠাক আছে, চলমান আছে, তোমাদের কমেন্টও দেখতে পাচ্ছি আমি। আচ্ছা, তো আমরা এরপরে যদি যাই, আমরা এর পরবর্তী কোশ্চেনটাতে যদি আমরা যাই, দেখি কি আছে কোশ্চেনটা। আচ্ছা, 4 নম্বর কোশ্চেন দেখি। ওকে, এখানে বলা আছে, আমি একটু জুম আউট করে নিচ্ছি। ওকে, হ্যাঁ, আশা করি দেখা যাচ্ছে এখনো। ওকে, আচ্ছা, তো প্রথম কোশ্চেনটা হচ্ছে, প্রথম উদ্দীপকটা হচ্ছে দেখো, হাইড্রা স্বাদু প্রাণীর, ওকে, স্বাদু প্রাণীর কি বলেছে পরে? স্বাদু প্রাণীর দ্বিস্তরী আণুবীক্ষণিক জীব, এটা আমরা জানি। গ্যাস্ট্রোডার্মিসে পরিবৃত কেন্দ্রীয় গহ্বরকে সিলেন্টেরন বলে। ওকে, ফাইন। তারপরে যে কোশ্চেনে কি আছে? উদ্দীপকগুলোর প্রাণীটি কিভাবে আত্মরক্ষা করে? এই যে দেখো, কিভাবে আত্মরক্ষা করে, আত্মরক্ষার কৌশল চাইছে, তাই না? আত্মরক্ষার কৌশল চাইছে। কোন প্রাণীটি বলতে কোন প্রাণী বলতো? এখানে হাইড্রা। ওকে, কেন হাইড্রা আমরা বুঝলাম, দেখো তো, এই যে স্বাদু পানির মাছ, সরি স্বাদু পানির প্রাণী এবং দ্বিস্তরী কারা? অবশ্যই হাইড্রা, এবং তার কি আণুবীক্ষণিক। আর তার চেয়ে বড় কথা, তাদের গ্যাস্ট্রোডার্মিসের যে গহ্বর, ভিতর যে গহ্বর, সেটাকে বলবো আমরা সিলেন্টেরন। দ্যাটস ওয়াই আমরা বুঝলাম এটা হাইড্রা নিয়ে কোশ্চেন। তো হাইড্রা কিভাবে আত্মরক্ষা করে সেই প্রক্রিয়াটা তোমাকে এখানে চাইছে। তো হাইড্রা আত্মরক্ষা করে কিসের সাহায্যে বলো তো? হাইড্রা আত্মরক্ষা করে কিসের সাহায্যে? আচ্ছা, হাইড্রার আত্মরক্ষা করে কিসের সাহায্যে? হাইড্রা আত্মরক্ষা করে হচ্ছে তার দংশন অঙ্গাণুর সাহায্যে। হাইড্রা আত্মরক্ষা করে হচ্ছে তার দংশন অঙ্গাণুর সাহায্যে আত্মরক্ষা করে। ওকে, হাইড্রা তার দংশন অঙ্গাণু কোনটা বলতো? সিলেন্টেরন, তাই না? সরি, হাইড্রার দংশন অঙ্গাণুর নাম হচ্ছে নেমাটোসিস্ট। হ্যাঁ, তাহলে হাইড্রা দংশন অঙ্গাণুর নাম হচ্ছে নেমাটোসিস্ট। হাইড্রা দংশন অঙ্গাণুর নাম হচ্ছে নেমাটোসিস্ট, এবং হাইড্রা তার এই দংশন অঙ্গাণুর মাধ্যমে অর্থাৎ নেমাটোসিস্টের মাধ্যমে সে আত্মরক্ষা করে। ওকে, সে আত্মরক্ষা করে। আচ্ছা, তো নেমাটোসিস্টের মাধ্যমে সে আত্মরক্ষা করে, খাদ্য গ্রহণ করে, চলে, এক্সেট্রা, অনেক কাজ করে। তো যেহেতু বলছে এখানে আত্মরক্ষা নিয়ে, তো আত্মরক্ষা নেমাটোসিস্টের মাধ্যমে কিভাবে করে বলতো? আমরা জানি হাইড্রাতে 4 ধরনের নেমাটোসিস্ট পাওয়া যায়, তাই না? 4 ধরনের নেমাটোসিস্ট পাওয়া যায়। তার মধ্যে প্রথম যে নেমাটোসিস্ট, সেটাকে আমরা কি বলি? স্টিনোটিল, তাই না? প্রথম ধরনের নেমাটোসিস্টকে বলা হচ্ছে আমরা স্টিনোটিল। প্রথম নেমাটোসিস্টকে আমরা বলবো হচ্ছে স্টিনোটিল। হ্যাঁ, আচ্ছা, আমি একটু মুছে দিচ্ছি এটা। হাইড্রা প্রথম ধরনের নেমাটোসিস্টকে বলবো হচ্ছে আমরা স্টিনোটিল। ওকে, স্টিনোটিল বা আরেকটা নাম হচ্ছে পেনিট্রেন্ট। একটা নেমাটোসিস্টের নাম হচ্ছে স্টিনোটিল বা পেনিট্রেন্ট, যেটাই বলো। ওকে, পেনিট্রেন্ট। স্টিনোটিল বা পেনিট্রেন্টের মাধ্যমে কি করবে? হাইড্রা তার আত্মরক্ষা করবে। কিভাবে করবে?
দেখো স্টেরিওটিল বা পেনিট্রেন্টটা যদি আমরা একটা আঁকানোর চেষ্টা করি তাহলে হচ্ছে এটা যদি একটা হাইড্রা হয়, এটা যদি একটা হাইড্রা নেমোটোসিস্ট হয়, হাইড্রা নেমোটোসিস্টে এখানে থাকবে হচ্ছে একটা বার্ড বা শ্যাফট, এখানে থাকবে হচ্ছে তার সূত্রক, এখানে থাকবে হচ্ছে কি তার বার্ব থাকবে, তাই না? দুইটা আর এই পাশে থাকবে একটা, তিনটা বার্ব থাকবে। ওকে, তো এটাকে বলবো আমরা স্টেরিওটিল বা পেনিট্রেন্ট। এর ভিতরে কি থাকবে দেখো তো, স্টেরিওটিল বা পেনিট্রেন্টের ভিতরে ফার্স্ট অফ অল এই যে একটা গহ্বর, এই গহ্বরের ভিতরে একটা তরল থাকবে, তাই না? সেই তরলটার নাম হচ্ছে কি? সেই তরলটার নাম হচ্ছে হিপনোটক্সিন। সেই তরলটার নাম হচ্ছে হিপনোটক্সিন। আর হিপনোটক্সিনটা কি দিয়ে তৈরি বলো তো? হিপনোটক্সিনটা তো কি দিয়ে তৈরি? এই কোশ্চেনটা চলে আসে, কি দিয়ে তৈরি? প্রোটিন এবং ফেনল দিয়ে তৈরি। প্রোটিন প্লাস ফেনল দিয়ে তৈরি একটা তরল থাকবে, যার নাম বলবো হচ্ছে আমরা হিপনোটক্সিন। আচ্ছা, তো প্রোটিন এবং ফেনল দিয়ে তৈরি হিপনোটক্সিন, এটা আসলে কি জানো? হিপনোটক্সিনটা আসলে এক ধরনের কি, এটা হচ্ছে একটা বিষ। হিপনোটক্সিনটা হচ্ছে কি একটা বিষ। তাহলে দেখো, হাইড্রার আত্মরক্ষার জন্য বা হাইড্রার একটা আত্মরক্ষার জন্য সে নেমাটোসিস্ট ইউজ করে, তার নাম হচ্ছে স্টেরিওটিল বা পেনিট্রেন্ট। তার ভিতরে একটা বিষ থাকবে যেটাকে বলে হিপনোটক্সিন, যেটা হচ্ছে প্রোটিন আর ফেনল সমন্বয় করতে হবে। তাহলে দেখো তোমার বিষ আছে, তাহলে কি দরকার? ধরো তোমার কাছে বিষ আছে, হ্যাঁ, তাহলে কি করতে হবে? একটু পুশ করতে হবে বিষটা। তো হাইড্রার এই বিষ পুশ করার জন্য হাইড্রার দিয়ে কি রয়েছে? এই যে হাইড্রার নেমাটোসিস্টের ভিতরে কি রয়েছে? একটা সূত্রক রয়েছে। কেমন? হাইড্রার কি রয়েছে? সূত্রক রয়েছে। হাইড্রার রয়েছে হচ্ছে সূত্রক রয়েছে। ওকে, তাহলে যখন একটা শিকারী প্রাণী বা হাইড্রাকে ক্ষতি করার জন্য যখন কেউ হাইড্রার আশেপাশে আসে, তখন কি করে? হাইড্রাটা এই যে তার সূত্রকটা নিক্ষেপ করে, তার নেমাটোসিস্ট থেকে তার সূত্রক নিক্ষেপ করবে। আর সূত্রক নিক্ষেপ করার পরে কি করবে? এই যে হিপনোটক্সিন যে আছে, এই সূত্রকের মাধ্যমে সে শিকারীর দেহে হিপনোটক্সিন প্রবেশ করিয়ে দিবে। শিকারীর দেহে বা তার যে ক্ষতি করতে আসবে তার দেহে সে হিপনোটক্সিন প্রবেশ করিয়ে দিবে, অর্থাৎ একটা বিষ প্রবেশ করিয়ে দিবে। বিষ প্রবেশ করিয়ে দিয়ে সে কি করবে? তার যে অপোনেন্ট সে কি করবে? তাকে সে অবশ করে দিবে, তাই না? তাকে সে অবশ করে দিবে। অবশ করে দিয়ে সে আত্মরক্ষা করবে। কেমন? তো এটি কিসের মাধ্যমে করলো? এটা করলো সে স্টেরিওটিল বা পেনিট্রেন্টের মাধ্যমে। তাছাড়া আমরা জানি হাইড্রাতে আরেক ধরনের নেমাটোসিস্ট আছে যেটাকে বলে হচ্ছে আমরা ভলভ্যান্ট, তাই না? ভলভ্যান্ট, যেটার একটা নাম হচ্ছে ড্যাজমোনিম। ভলভ্যান্ট বা ড্যাজমোনিম। কেমন? আচ্ছা, তো একটা দিয়ে সে কি করলো? সে হিপনোটক্সিন স্টেরিওটিল বা পেনিট্রেন্টের মাধ্যমে সে তার আশেপাশে তার শত্রু এলে সে সূত্রক নিক্ষেপ করে, সূত্রক বিদ্ধ করে, তার ভিতর সে বিষ ঢেলে দিল। বিষ ঢেলে দিয়ে তাকে অবশ করে ফেললো। পরবর্তীতে কি করবে? সে ভলভ্যান্ট বা ড্যাজমোনিম নামক তার একটা এরকম নেমাটোসিস্ট থাকবে। সে নেমাটোসিস্ট দিয়ে সে কি করবে? সে নেমাটোসিস্ট দিয়ে সে তার নেমাটোসিস্ট যদি আমি আঁকাই সেটা হবে এমন দেখতে, এমন। সে কি করবে? এটা হচ্ছে কর্কিস্কুর মতো প্যাচ সৃষ্টি করবে, বুঝছো? এটা সে কোয়ার্কিস্কুর মতো প্যাচ সৃষ্টি করে তার যে শিকার ছিল বা তার যে ক্ষতি করতে আসবে তাকে সে পেঁচিয়ে ধরে মেরে ফেলবে। ওকে, তাকে সে পেঁচিয়ে ধরবে। তাহলে যদি আমরা বলি যে হাইড্রা তাহলে হচ্ছে আত্মরক্ষা কিভাবে করবে, তাহলে হাইড্রা আত্মরক্ষা করবে হচ্ছে তার দংশনাঙ্গন দিয়ে। তার দংশনাঙ্গনের নাম হচ্ছে নেমাটোসিস্ট। নেমাটোসিস্টের মধ্যে হচ্ছে 4 ধরনের নেমাটোসিস্ট রয়েছে, তার মধ্যে বেসিক্যালি 2 ধরনের নেমাটোসিস্ট হচ্ছে প্রধানত আত্মরক্ষার কাজে ব্যবহার করবে। তার মধ্যে একটা হচ্ছে স্টেরিওটিল বা পেনিট্রেন্ট, আর হচ্ছে ভলভ্যান্ট বা ড্যাজমোনিম। স্টেরিওটিল বা পেনিট্রেন্ট কি করবে? তার ভিতরে কি থাকবে? এই যে সূত্রক থাকবে, সেই সূত্রক নিক্ষেপ করে ভিতরে থাকে হিপনোটক্সিন প্রবেশ করিয়ে দিয়ে, অর্থাৎ বিষ প্রবেশ করিয়ে দিয়ে অবেশ করে ফেলবে বা মেরে ফেলবে। পরবর্তীতে সে ভলভ্যান্ট বা ড্যাজমোনিম দিয়ে কি করবে? সে শিকারকে পেঁচিয়ে ধরে তাকে শ্বাসরুদ্ধ করে বা তাকে যে কোনো ভাবে কি করবে? সে খতম করে ফেলবে। ওকে, এভাবে হাইড্রা আত্মরক্ষায় অংশগ্রহণ করবে। ওকে, আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা যদি যাই আমরা, ঘ নাম্বার কোশ্চেনটা দেখি এখানে কি আছে। উদ্দীপকের উল্লিখিত গহ্বর, কি গহ্বর কথা বলা আছে দেখি তো আমরা। কি বল? এই যে সিলেন্টেরনের কথা বলা আছে। আচ্ছা, সিলেন্টেরনেই কি পরিপ্রক্রিয়া শেষ হয়? দেখো একটু ট্রিকি কোশ্চেন কিন্তু। এই যে সিলেন্টেরন, আমরা একটা হাইড্রা প্রথমে একটু আঁকাই নেই ভাই, একটা হাইড্রা আবার আঁকাবো, দেখি হাইড্রাটা কোথায় আঁকানো যায়। আচ্ছা, হাইড্রা একটা উপরে আঁকাই। দেখো এটা ধরলাম একটা হাইড্রা, হ্যাঁ, খুব সুন্দর একটা হাইড্রা। ওকে, এটা যদি একটা হাইড্রা, আচ্ছা এটা যদি একটা হাইড্রা হয়, ধরলাম এটা একটা হাইড্রা। ওকে, এটা একটা হাইড্রা। হাইড্রার মাঝখানে একটা গহ্বর থাকে, আমরা জানি অ্যাক্টোডার্ম এবং হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসের ভিতরে একটা এরকম এই যে একটা গহ্বর থাকে না, এই যে গহ্বরটা, এই গহ্বরটাকে আমরা কি বলি বলতো? একটা মুখ থেকে একটু নিচ পর্যন্ত বিস্তৃত। এই গহ্বরটার নামই হচ্ছে কিন্তু কি? এই গহ্বরটার নামই হচ্ছে সিলেন্টেরন। এই গহ্বরটার নামই হচ্ছে সিলেন্টেরন, তাই না? এই গহ্বরটার নাম হচ্ছে সিলেন্টেরন। তাহলে হাইড্রা যখন কি করবে ভাইয়া? হাইড্রা যখন একটা খাবার খাবে, ধরলাম আমরা এখানে একটা খাবার, সে হাইড্রাটা খাইলো, হ্যাঁ, হাইড্রাটা খাবার এখানে খাইলো। ওকে, তো হাইড্রা খাবার খাওয়ার পর কি হবে? হাইড্রা খাবার খাওয়ার পর দুইটা কাজ হবে। ওকে, খাবার খাওয়ার পর হাইড্রা খাবারটা পরিপাক করতে হবে। ওকে, আচ্ছা, তো হাইড্রা খাবার খাওয়ার পর কি করবে? খাদ্য খাইলো, খাদ্য খাওয়ার পর তাকে পরিপাক করতে হবে। আচ্ছা, আমি যদি একটু ডায়াগ্রামের মাধ্যমে বোঝাই, তোমরা যখন লিখবা তখন হচ্ছে এগুলো তোমরা একটু ওয়াইডলি গুছিয়ে লিখবে অবশ্যই, কারণ যেহেতু আমি এখন বুঝাচ্ছি
দ্যাটস ওয়াই আমি একটু এলোমেলোভাবে বুঝালে কোনো সমস্যা নাই, তোমরা হচ্ছে পরবর্তীতে পরীক্ষা খাতায় চিত্র সহকারে একটু গুছিয়ে লিখবে। আচ্ছা, তো হাইড্রা পরিপাক করবে কিভাবে দেখো তো। হাইড্রা যে খাবারটা গিলার পরে বা গলৎকরণ করার পরে হাইড্রাতে ভিতরে এক ধরনের কোষ থাকে যেটাকে বলে হচ্ছে আমরা পুষ্টিকোষ, তাই না? পুষ্টিকোষ, আসলে পুষ্টিকোষ জিনিসটা কি? পুষ্টিকোষ জিনিসটা হচ্ছে আমরা জানি হাইড্রার যে এপিডার্মিস থাকে, বাইরের যে ত্বক থাকে, সে বাইরের ত্বক একটা বিশাল ধরনের, এই যে এরকম ধরো আমি যদি আঁকাই যে এরকম কোষ থাকে, তাই না? সেই কোষগুলোকে আমরা কি বলি? সেই কোষগুলো বলে হচ্ছে পেশি আবরণী কোষ। এই পেশি আবরণী কোষগুলো যখন হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসে চলে যাবে, ভিতরে চলে যাবে, তখন সেটা হয়ে যাবে পুষ্টিকোষ। ওকে, পুষ্টিকোষ আবার দুই ধরনের। পুষ্টিকোষ দুই ধরনের, একটা হচ্ছে কেমন পুষ্টিকোষ? একটা হচ্ছে ফ্লাজেলীয় পুষ্টিকোষ, ফ্লাজেলীয় পুষ্টিকোষ, আর এটা হচ্ছে ক্ষণপদীয় পুষ্টিকোষ। কেমন? ক্ষণপদীয় পুষ্টিকোষ। আচ্ছা, ফ্লাজেলীয় পুষ্টিকোষটা যদি আমরা একটু আঁকানোর চেষ্টা করি, ফ্লাজেলীয় পুষ্টিকোষটা হচ্ছে এমন একদম সিম্পল যে মাঝখানে একটা নিউক্লিয়াস থাকবে, আচ্ছা ফ্লাজেলা থাকবে। ওকে, এই যে এই টাইপের পুষ্টিকোষগুলো হচ্ছে ফ্লাজেলীয় পুষ্টিকোষ বলতে পারি আমরা এগুলোকে। আচ্ছা, আর ক্ষণপদীয় পুষ্টিকোষগুলো হচ্ছে এমন, এখানে কি থাকবে? এই যে ক্ষণপদ সৃষ্টিকারী অংশ থাকবে। কেমন? এখানে থাকবে হচ্ছে ক্ষণপদ সৃষ্টিকারী অংশ। ওকে, এখানে হাইড্রার ক্ষণপদ সৃষ্টিকারী অংশ থাকবে। হ্যাঁ, হাইড্রার ক্ষণপদ সৃষ্টিকারী অংশ থাকবে। ওকে, এগুলো হচ্ছে ক্ষণপদীয় পুষ্টিকোষ। আচ্ছা, যদি অতটা ভালো হয় নাই, যাই হোক। আচ্ছা, তো কি বললাম যে হাইড্রা পরিপাকের কাজে সম্পৃক্ত থাকবে হচ্ছে পুষ্টিকোষ। পুষ্টিকোষ আবার হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে পুষ্টিকোষ দুই ধরনের, একটা হচ্ছে ফ্লাজেলীয় পুষ্টিকোষ, একটা হচ্ছে ক্ষণপদীয় পুষ্টিকোষ। ফ্লাজেলীয় পুষ্টিকোষে কি থাকবে? এই যে ফ্লাজেলা থাকবে, ক্ষণপদীয় পুষ্টিকোষে থাকবে হচ্ছে এই ক্ষণপদ। কেমন? আচ্ছা, একটা খাবার যখন হাইড্রার এই ফ্লাজেলীয় পুষ্টিকোষের সংস্পর্শে আসবে, ধরো ফ্লাজেলীয় পুষ্টিকোষের সংস্পর্শে আসলে কি হবে? এই ফ্লাজেলাটা মুভমেন্টের মাধ্যমে খাদ্যকে ছোট ছোট কণায় পরিণত করবে। কেমন? খাদ্যকে ছোট কণায় পরিণত করবে, ছোট কণায় পরিণত করবে, ছোট ছোট করে কেটে কেটে ফেলবে, আমরা যেটা দাঁত দিয়ে করি। কেমন? কোথায় হচ্ছে এটা দেখো তো। ফ্লাজেলার সাহায্যে খাদ্যকে ছোট কণায় পরিণত করার পরে খাদ্যের একটা উপাদান আমিষ, সে আমিষ বা প্রোটিনটা হয়ে যাবে হচ্ছে পলিপেপটাইড। কিছু এনজাইমের সাহায্যে, আমিষ বিশ্লেষণ করে কিছু এনজাইমের সাহায্যে আমিষটা হয়ে যাবে পলিপেপটাইড। এ পর্যন্ত বুঝতে পারছি? আচ্ছা, এই যে দেখো তো ফ্লাজেলীয় পুষ্টিকোষ বলো, সেখানে ছোট ছোট টুকরোয় পরিণত করে আমিষটাকে পলিপেপটাইড পরিণত করছে। এই ফুল প্রক্রিয়াটা যদি আমি একটু একটা বক্সের ভিতরে আনার চেষ্টা করি, এই যে ফুল প্রক্রিয়াটা যে আছে, এই ফুল প্রক্রিয়াটাকে যদি আমি একটা বক্সের অভ্যন্তরে আনার চেষ্টা করি, তাহলে দেখো তো কি পাচ্ছি আমরা এখান থেকে। আচ্ছা, এখান থেকে ফুল প্রক্রিয়াটাকে যদি একটা বক্সের অভ্যন্তরে আনি, তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে কি পাবো এখান থেকে ভাইয়া? এখান থেকে পাবো হচ্ছে এই যে এখান থেকে এই যে সম্পূর্ণ প্রক্রিয়াটা, হ্যাঁ, এই সম্পূর্ণ প্রক্রিয়াটা কোথায় হবে দেখো তো। এই সম্পূর্ণ প্রক্রিয়াটা হাইড্রার এই যে ভিতরে যে জায়গাটা, এখানে হবে কিনা? এই যে এখানে হবে কিনা? সিলিন্ডারন, তার মানে সিলিন্ডারনে হবে কিনা? হ্যাঁ, হবে। এই সম্পূর্ণ প্রক্রিয়াটা হবে সিলিন্ডারনে। তাহলে সিলিন্ডারনে কি কি হবে? এখানে থাকবে হচ্ছে ফ্লাজেলীয় পুষ্টিকোষ, যেটা আন্দোলিত হয়ে, যেটা ফ্লাজেলা থাকবে আন্দোলিত হয়ে খাদ্যকে ছোট ছোট টুকরায় পরিণত করে, এবং এই টুকরার আমিষ জাতীয় অংশগুলো পলিপেপটাইডে পরিণত হবে। এইটুক অংশ হবে হচ্ছে হাইড্রার সিলিন্ডারনের ভিতরে, হাইড্রার সিলিন্ডারনের ভিতরে। বাট আমরা জানি খাদ্য উপাদান আর কি কি আছে বলতো? খাদ্য উপাদান আমিষ ছাড়াও কি কি আছে? আমিষ ছাড়াও আছে হচ্ছে আরো শর্করা এবং স্নেহ। শর্করা এবং স্নেহ জাতীয় খাবারের কোনো পরিপাক এই সিলিন্ডারনের ভিতর হবে না। তাহলে সিলিন্ডারনের ভিতর কি হবে না? শুধু কি হবে? শুধু হচ্ছে আমিষ হবে, শুধু হচ্ছে আমিষ পরিপাক হবে। বাট শর্করা আর স্নেহ জাতীয় খাদ্যের ক্ষেত্রে কোনো কি হবে না? শর্করা স্নেহ জাতীয় খাদ্যের ক্ষেত্রে কোনো পরিপাক এখানে হবে না। তাহলে ভাই শর্করা এবং স্নেহ জাতীয় খাদ্য পরিপাক করতে হবে, তখন কিভাবে করবা? তখন কাজ করবো হচ্ছে ক্ষণপদীয় কোষগুলা। তাহলে ফ্লাজেলীয় কোষের মাধ্যমে সে আমিষ জাতীয় খাদ্য পরিপাক করলো, সেটা পলিপেপটাইডে পরিণত করলো। কোথায় করলো? সে সিলিন্ডারনের ভিতরে করলো। অর্থাৎ এই ধরনের পরিপাক ক্রিয়াটা হবে হচ্ছে বহিঃকোষীয় পরিপাক, কোষের বাইরে করলো। পরবর্তীতে এই যে বাকি যে কোষীয় উপাদানগুলো আছে, অর্থাৎ শর্করা আমিষ সহ যে উপাদানগুলো আছে, সেটাকে সে তার এই যে ক্ষণপদীয় পুষ্টিকোষের সাহায্যে এই ক্ষণপদের মাধ্যমে সে তার কোষের অভ্যন্তরে টেনে নেবে। কি করবে? তাকে ক্ষণপদের সাহায্যে তার কোষের অভ্যন্তরে টেনে নিবে। টেনে নিয়ে পরবর্তীতে অন্তঃকোষীয় পরিপাক প্রক্রিয়ায় সে কি করবে? সে এই যে আমিষ এবং শর্করা এবং স্নেহ জাতীয় খাদ্যকে পরিপাক করবে এবং তাদের সরল উপাদান অর্থাৎ গ্লুকোজ এবং ফ্যাটি অ্যাসিডে পরিণত করবে। কেমন? তাহলে দেখো আমাদের সিলিন্ডারনে কি হইলো? কেবলমাত্র ফ্লাজেলীয় পুষ্টিকোষ ছিল, সে কি করলো? ছোট জাতীয় খাদ্যকে ছোট কণায় পরিণত করে আমিষকে পলিপেপটাইডে পরিণত করলো। বাকি খাদ্য উপাদানগুলো পরবর্তীতে ক্ষণপদীয় পুষ্টিকোষের মাধ্যমে, ক্ষণপদীয় ভক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে ক্ষণপদীয় পুষ্টিকোষের অভ্যন্তরে প্রবেশ করে এই কোষের ভিতরে গিয়ে দেন হচ্ছে আমাদের শর্করা স্নেহ জাতীয় খাদ্যটা পরিপাক হবে। তাহলে যেহেতু এই ধরনের পরিপাক কোষের অভ্যন্তরে হচ্ছে, তাই সেটাকে বলবো আমরা অন্তঃকোষীয় পরিপাক। আর এই কোষের অভ্যন্তরে হওয়া মানে কিন্তু সেটা সিলিন্ডারনের ভিতরে হওয়া না,
তার মানে তোমার যেহেতু কোশ্চেনে বলছিল যে সিলেন্টেরনে কি পরিপাক ক্রিয়া শেষ হয়, না শেষ হয় না। কোথায় হয়, কেন হয় না? কারণ কি সিলেন্টেরনে কেবলমাত্র আমাদের বহিঃকোষীয় পরিপাক হয়, আর অন্তঃকোষীয় পরিপাকটা হয় হচ্ছে হাইড্রার গ্যাস্ট্রোডার্মিস কোষের অভ্যন্তরে। আশা করি তোমাদের এই ব্যাপারটা আমি বুঝাতে পেরেছি। কেমন? তো কারো কোনো কনফিউশন আছে কিনা আমাকে একটু জানাতে পারো এই ব্যাপারটা নিয়ে। কারো কোনো কনফিউশন থাকলে আমাকে একটু জানাতে পারো। আচ্ছা, তো পরবর্তী কোশ্চেনের দিকে আমরা একটু যাব, তার আগে আমি একটু চেক করতেছি যে কারো কোনো কনফিউশন আছে কিনা এটা নিয়ে। আচ্ছা, তো পরবর্তী কোশ্চেনটা যদি দেখি আমরা, ওকে দেখি লাইভে কে কে আছে। হ্যাঁ, এখনো বেশ কয়েকজনকে লাইভে দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা, তো পরবর্তী ইয়ের ক্ষেত্রে যদি যাই আমরা, আচ্ছা একটু লাইভে করে দিচ্ছি। আচ্ছা, ওকে, তো পরবর্তী সিকিউরিটির দিকে যদি যাই আমরা, 5 নম্বর সিকিউরিটি দেখি। এখানে কি আছে একটু জুম আউট করে নিচ্ছি প্রথমেই। ওকে, ঠিক আছে। আচ্ছা, নিচে উদ্দীপকটি লক্ষ্য করে প্রশ্নগুলো উত্তর দাও। দিনাজপুর বোর্ড 19-এর কোশ্চেন কি কি আছে ভাইয়া? পাঠ্যসূচি অন্তর্ভুক্ত দ্বিস্তরী প্রাণীর, দ্বিস্তরী প্রাণী বুঝলাম অলরেডি, আমরা কিন্তু ধরে ফেলছি দ্বিস্তরী প্রাণী বলতে কি বোঝাচ্ছে। ওকে, অ্যাপিডার্মিসের এক ধরনের প্রকার কোষ থাকে যারা কি করে শিকার, আত্মরক্ষা ও চলনে সাহায্য করে। তাছাড়া তার গ্যাস্ট্রোডার্মিসে এক প্রকার সবুজ শৈবাল বাস করে। তাদের এই সহাবস্থানে উভয়ই উপকৃত হয়। যারা আজকে ক্লাসটা প্রথম দিক থেকে করেছো তারা কিন্তু অলরেডি এই কোশ্চেনের আনসার করে ফেলতে পারবে। কেমন? কারণ এই নিয়ে আমি বিস্তারিত কিন্তু এই ক্লাসের মধ্যেই বলেছি। কেমন? আচ্ছা, তো একটা কোশ্চেন দেখি আমরা, অ্যাপিডার্মিসে উল্লেখিত কোষটির গঠন ব্যাখ্যা করো। আচ্ছা, অ্যাপিডার্মিস এমন একটা কোষের কথা বলছে যেটা কি করবে? শিকার, আত্মরক্ষা, চলন। আচ্ছা বলো তো ভাইয়া, শিকার, আত্মরক্ষা, চলন এই তিনটে কাজ কে করে? কোন কোষ করে? আমরা জানি শিকার, আত্মরক্ষা, চলন করে হচ্ছে হাইড্রার কোন কোষ? অ্যাপিডার্মিসে কোন কোষ? সেটা হচ্ছে নিডোসাইট, তাই কি না? নিডোসাইটটা কি করে? সে শিকার, আত্মরক্ষা এবং চলন করে। এখন হচ্ছে নিডোসাইটের গঠন ব্যাখ্যা করতে বলছে, তাহলে খুবই সহজ। নিডোসাইটের গঠন ব্যাখ্যা করতে হলে তোমাকে কি করতে হবে ভাইয়া? অবশ্যই এই টাইপের কোশ্চেন, নাকি এই টাইপের কোশ্চেন অবশ্যই তোমাকে ফিগার দিতে হবে। হ্যাঁ, সরি এটা হলো না, আমি একটু ওকে, এটা তোমাকে ফিগার দিতে হবে। যে তুমি ফিগারটা যদি একটু আঁকার চেষ্টা করি তাহলে দেখো, আচ্ছা এটা হচ্ছে একটা, এটাকে একটা আমরা নিডোসাইট বলতে পারি। ওকে, দিলাম এটা, দেওয়ার পরে এখানে হচ্ছে একটা আগে হ্যাঁ, ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা আমি একটু এটা চিত্র একটু ভালো করে আঁকাচ্ছি, আমাকে জাস্ট মিনিট একটু সময় দাও। হ্যাঁ, ওকে, তারপরে আমি একটু কালারটা চেঞ্জ করে দিচ্ছি, ভিতরে থাকবে হচ্ছে, ওকে, আচ্ছা, তো তারপরে এখানে আরো কিছু অংশ থাকবে, সেটা হচ্ছে কিছু থাকবে হচ্ছে পেশিতন্তু বা লেসো, থাকবে হচ্ছে নিউক্লিয়াস। কেমন? আচ্ছা, তো এটা হচ্ছে একটা আদর্শ নিউক্লিওসাইড। এটা হচ্ছে কি? এটা একটা আদর্শ নিউক্লিওসাইডের গঠন। হ্যাঁ, এটা হচ্ছে আদর্শ নিউক্লিওসাইড। ওকে, তো এটা হচ্ছে একটা আদর্শ নিউক্লিওসাইড। আচ্ছা, তো যেহেতু এখানে বলছে কোষটির গঠন বর্ণনা করো, তাহলে তোমাকে অবশ্যই একটা নিউক্লিওসাইড অর্থাৎ আদর্শ নিউক্লিওসাইডের গঠন বর্ণনা করতে হবে। তো একটা আদর্শ নিউক্লিওসাইডে কি কি থাকবে? আচ্ছা, এই একটা নিউক্লিওসাইডে এটা হচ্ছে একটা দ্বিস্তরী আবরণ থাকবে। এই যে দেখো, একটা আবরণ, তাহলে কি থাকবে? এটা একটা দ্বিস্তরী আবরণ থাকবে। তারপরে থাকবে একটা সুস্পষ্ট নিউক্লিয়াস থাকবে, এই যে নিউক্লিয়াসটা। তারপরে কিছু পেশিতন্তু বা ল্যাসো থাকবে। কি থাকবে এটা ভাইয়া? এখানে থাকবে হচ্ছে পেশিতন্তু বা ল্যাসো, পেশিতন্তু বা ল্যাসো থাকবে। তারপরে এখানে কি থাকবে? এখানে থাকবে হচ্ছে নিউক্লিয়াস। তারপরে কি থাকবে? এখানে থাকবে হচ্ছে এই যে এটাকে বলবো কি? এটাকে বলবো হচ্ছে শ্যাফট। এটাকে বলবো হচ্ছে শ্যাফট থাকবে। তারপরে এই যে এখানে থাকবে কি? একটা ঢাকনার মতো একটা অংশ থাকবে না? এখানে ঢাকনার মতো অংশ থাকবে না? সেটাকে কি বলবো? সেটাকে বলবো হচ্ছে আমরা অপারকুলাম। এখানে থাকবে হচ্ছে অপারকুলাম, এখানে থাকবে হচ্ছে অপারকুলাম। পরবর্তীতে এখানে থাকবে কি? কাটার মতো অংশটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা কি বলবো আমরা? সেটাকে বলবো হচ্ছে নিডোসিল কাটা থাকবে। তারপরে ভিতরে আর কি থাকবে? এখানে থাকবে হচ্ছে নেমাটোসিস্টের সূত্রক থাকবে, তাই না? সূত্রক থাকবে। ওকে, আর এই যে একটা ভিতরে একটা জিনিস আছে না, দেখো তো, আমি অন্য একটা কালার দিয়ে দেখাচ্ছি। এখানে এই যে এখানে একটা জিনিস আছে না, দেখো তো, একটা ক্যাপসুলের মতো একটা জায়গা আছে কিনা? আচ্ছা, এই ক্যাপসুলের মতো জায়গাটাকে আমরা কি বলবো? এই যে সবুজ রঙের ক্যাপসুলের মতো জায়গাটাকে আমরা বলবো নেমাটোসিস্ট। ক্যাপসুলের মতো জায়গাটাকে আমরা কি বলবো? নেমাটোসিস্ট।
তাহলে যদি আমার চিত্রটা সুন্দর হয়, তোমাকে যদি বলে যে একটা আদর্শ নিউক্লিওসাইডের গঠন আঁকাইতে, তাহলে তুমি কি কি দিবা? আদর্শ নিউক্লিওসাইডের ভিতরে থাকবে কি? দ্বিস্তরী আবরণ থাকবে, দ্বিস্তরী আবরণ থাকবে, এই যে বাইরে একটা স্তর, ভিতরে একটা স্তর থাকবে, তারপর হচ্ছে সুস্পষ্ট নিউক্লিয়াস থাকবে, তারপরে থাকবে হচ্ছে এই যে পেশিতন্তু বা ল্যাসো থাকবে, পেশিতন্তু বা ল্যাসো থাকবে, তারপর একটা ওই যে শ্যাফট থাকবে, তাই না? তারপর ঢাকনার মতো একটা অপারকুলাম থাকবে, একটা নিডোসিল বা কাটা থাকবে, আর মোস্ট ইম্পর্টেন্ট কি থাকতে হবে এখানে? অবশ্যই দংশনাঙ্গ বা নেমাটোসিস্ট থাকতে হবে, পাশাপাশি থাকবে হচ্ছে নেমাটোসিস্টের সূত্রক। এটাই হচ্ছে একটা আদর্শ নেমাটোসিস্টের গঠন। এই গঠনটা লিখলে তোমার মোটামুটি, বা এই চিত্রটা এঁকে একটু ব্যাখ্যা দিলে তোমার মোটামুটি কি হয়ে যাবে? আনসারটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝাতে পেরেছি, কেমন? আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা যদি আমরা দেখি, যে পরবর্তী কোশ্চেনটা কি ছিল? পরবর্তী কোশ্চেনটা ছিল হচ্ছে যে এছাড়া তার গ্যাস্ট্রোডার্মিসে এক প্রকার সবুজ শৈবাল বাস করে। এখানে কার গ্যাস্ট্রোডার্মিস বলছে বলতো? এখানে হাইড্রার গ্যাস্ট্রোডার্মিস বলছে। কেমন শৈবাল বাস করে? সবুজ শৈবাল বাস করে, যাদের ফলে উভয় উপকৃত হয়। আমরা এই কোশ্চেন দিয়ে অলরেডি কি বুঝে গেছি? এখানে কি আসলে কিসের কথা বলছে? বেসিক্যালি এখানে বলছে হচ্ছে হাইড্রার মিথজীবিতার কথা। কেমন? এটা বলছে হচ্ছে হাইড্রার মিথজীবিতার কথা। ওকে, হাইড্রার মিথজীবিতার কথা বলেছে, কেমন? আচ্ছা, তো এখানে হাইড্রার মিথজীবিতার কথা বলছে, তাহলে হাইড্রার মিথজীবিতা নিয়ে কিন্তু আমরা প্রিভিয়াসলি বলে আসছি। এই ভিডিওটা যারা প্রথম থেকে দেখতেছো তারা অলরেডি জানো যে হাইড্রার মিথজীবিতাতে কি হয়, যে একটা হাইড্রা, তার নাম হচ্ছে কি হাইড্রা ভিরিডিজিমা। ওকে, হাইড্রা ভিরিডিজিমা, আর একটা শৈবাল, সেটা কি জোক্লোরেলা। জোক্লোরেলা নামক শৈবাল হাইড্রা ভিরিডিজিমার গ্যাস্ট্রোডার্মিসের ভিতরে বাস করবে এবং একে অপরকে কি করবে? মানে একে অপরের মাধ্যমে উপকৃত হয়ে একটা সহাবস্থানে থাকবে। সেই অবস্থানকে আমরা কি বলবো? সেই অবস্থানকে আমরা বলবো হাইড্রার মিথজীবিতা। এবং এর ফলে একটা মিথজীবী প্রজাতি সৃষ্টি হবে, যেটাকে কি বলবো? আমরা বলবো হচ্ছে ক্লোরোহাইড্রা ভিরিডিজিমা। কেমন? তো ওই বর্ণনাটা লিখলেই তোমার মোটামুটি এখানে আনসারটা কমপ্লিট হবে। তো এটা যেহেতু আমি প্রিভিয়াসলি বলে আসছি, দ্যাটস এটা নিয়ে আমি আর তেমন কোনো কথা বাড়াচ্ছি না। তো পরবর্তী কোশ্চেনের দিকে যদি আমরা যাই, যে উদ্দীপকের চিত্রটি শনাক্তকরণ পূর্বক বর্ণনা করা। আচ্ছা, দেখি কি চিত্র আছে এখানে। চিত্র আছে হচ্ছে একটা হাইড্রা চিত্র আছে, তাই না? একটা হাইড্রা চিত্র আছে। আচ্ছা, হাইড্রা চিত্র আছে, তো হাইড্রা চিত্রকে তোমার কি করতে হবে? হাইড্রা চিত্র শনাক্তকরণ করবো যে এটা একটা হাইড্রা, এটা একটা হাইড্রা, তাই না? এটা একটা হাইড্রা, এটা একটা হাইড্রা। পরবর্তীতে কি করবো? হাইড্রার দৈহিক গঠন বর্ণনা করতে হবে। কেমন? হাইড্রার দৈহিক গঠন বর্ণনা করতে হবে। ওকে, হাইড্রার দৈহিক গঠন বর্ণনা করে দিবা। তো হাইড্রার দৈহিক গঠন কি কি বলবো? হাইড্রার দেহে কি কি থাকে দেখো তো। হাইড্রার দেহে কি কি থাকে? এই যে এগুলো কি? এগুলো হচ্ছে কোর্সিকা। হ্যাঁ, প্রত্যেকটা পয়েন্ট আকারে দিয়ে একটু বর্ণনা দিয়ে দেবে। কোর্সিকা থাকে। ওকে, কোর্সিকার মাঝে দেখবে এই যে ফোলা ফোলা কিছু জায়গা আছে না কোর্সিকার মাঝে, এগুলোকে কি বলবো? এগুলোকে বলবো হচ্ছে আমরা নেমাটোসিস্ট ব্যাটারি। কেমন? এগুলোকে বলবো হচ্ছে নেমাটোসিস্ট ব্যাটারি। ওকে, নেমাটোসিস্ট ব্যাটারি। তারপরে এই যে এই পার্টটাকে হাইড্রার মুখছিদ্র না, এই পার্টটা হচ্ছে হাইড্রার মুখছিদ্র না, এটাকে বলবো হচ্ছে আমরা হাইড্রার মুখছিদ্র। মুখছিদ্র বা হাইপোস্টোম, মুখছিদ্র বা হাইপোস্টোম, মুখছিদ্র বা হাইপোস্টোম। ওকে, হাইপোস্টোম। তারপরে দেখো তো এই মুখছিদ্র বা হাইপোস্টোম, আর এটা কি বলবো? এটা হাইড্রাকে বলবো হচ্ছে এটা হাইড্রার ট্রাঙ্ক বা দেহকাণ্ড। কেমন? এটাকে বলবো হচ্ছে আমরা হাইড্রার দেহকাণ্ড। তারপরে এটাকে বলবো দেখো তো এই যে এক্স চিহ্নিত অংশ আর ওয়াই চিহ্নিত। এক্স চিহ্নিত অংশটা কেমন দেখো তো। এটা যদি আমরা হাইড্রাকে অর্ধাংশে ভাগ করি, তাহলে উপরের অর্ধাংশে আছে না বলতো? উপরের অর্ধাংশে, এবং কেমন? ত্রিকোণ আকৃতি, তাই না? আর আমরা জানি হাইড্রাদের উপরের অর্ধাংশে ত্রিকোণাকৃতির কোন একটা ত্রিকোণাকৃতির কোন একটা জায়গা থাকলে সেটাকে আমরা কি বলি? একটা জিনিস থাকলে সেটাকে বলি হচ্ছে আমরা শুক্রাশয়। সেটাকে আমরা কি বলি? শুক্রাশয়। তাহলে এটা হচ্ছে হাইড্রার শুক্রাশয়। আর এই যে নিচের অর্ধাংশের গোলাকৃতির, সেটা কি বলতো? এটাকে কিন্তু আবার কেউ ভাইবো না, এটা কিন্তু কেউ মুকুল ভাবিও না। এটা কি বলবো আমরা? এটাকে বলবো হচ্ছে আমরা হাইড্রার ডিম্বাশয়। কেমন? হাইড্রার ডিম্বাশয়। তারপর এটাকে কি বলবো? হাইড্রার পদতল বা পাদচাকতি। এটা কি বলবো আমরা? পদতল বা পাদচাকতি, পদতল বা পাদচাকতি। ওকে, পদতল বা পাদচাকতি। তাহলে এই ছিল হাইড্রার টোটাল গঠন। তাহলে এই চিহ্নিত চিত্রটি শনাক্ত কি করছে? এটা হচ্ছে হাইড্রা। তারপরে বর্ণনা মানে কি? এর দৈহিক গঠনটা তুমি বর্ণনা করে দিলে তোমার মোটামুটি আনসার কমপ্লিট হয়ে যাবে। তো বর্ণনা কিভাবে করবো? অবশ্যই ফিগারটা দিবা, সেম ফিগারটা একবার পরীক্ষা হলো, এত কঠিন ভাবে আঁকার কিছু নেই। ফিগারটা একে আমার মতো করে একটু শনাক্তকরণ করে দিলে তোমার আনসার কমপ্লিট হয়ে যাবে এবং 3 আউট অফ 3 মার্কস থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো পরবর্তী কোশ্চেনটা দেখি। ঘ নম্বর কোশ্চেনটা কি আছে এখানে, যে বি ও সি কার্যগতভাবে ভিন্ন। আচ্ছা, তো বি আর সি এর কথা বলতে, তাহলে আমরা যে একটু আগে জানি বি কি শনাক্ত করলাম বলতো? বি না, আসলে এখানে হয়তো যে কোশ্চেনে ভুল আছে, এটা হয়তো যে এক্স আর হচ্ছে ওয়াই। ওকে, এক্স আর ওয়াই কার্যগতভাবে ভিন্ন। হ্যাঁ, এক্স আর ওয়াই কার্যগতভাবে ভিন্ন। তাহলে এক্স জিনিসটা কি বলতো? এখানে এক্স জিনিসটা হচ্ছে কি? এক্স জিনিসটা হচ্ছে শুক্রাশয়। এক্স জিনিসটা হচ্ছে শুক্রাশয়। আর ওয়াই জিনিসটা হচ্ছে কি? ওয়াই জিনিসটা হচ্ছে ডিম্বাশয়, তাই না?
শুক্রাশয় ডিম্বাশয় কার্যগতভাবে অবশ্যই ভিন্ন থাকবে। কেন ভিন্ন থাকবে এটা আমরা জানি, কারণ কি দুইটা হচ্ছে জননাঙ্গ। শুক্রাশয় থেকে সৃষ্টি হবে হচ্ছে শুক্রাণু, এবং ডিম্বাশয় থেকে সৃষ্টি হবে হচ্ছে ডিম্বাণু। ডিম্বাশয় থেকে সৃষ্টি হবে হচ্ছে ডিম্বাণু। পরবর্তীতে এই যে শুক্রাণু ডিম্বাণু মিলনের মাধ্যমে জাইগোট তৈরি করে আলটিমেটলি একটা পূর্ণাঙ্গ হাইড্রা দিবে, অর্থাৎ শুক্রাণু ডিম্বাণুর মাধ্যমে পরবর্তীতে তারা যৌন জনন করবে, তাই না? তার মানে এই যে শুক্রাশয় ডিম্বাশয়ের মেইন ভূমিকা কি হাইড্রাতে? তার প্রজননে সাহায্য করা। ওকে, তো প্রজননে সাহায্য করার জন্য দুইটা প্রজনন অঙ্গ শুক্রাশয় এবং ডিম্বাশয় আছে, এবং তারা কি করতেছে? শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি করতেছে, বাট তারা কি কার্যগতভাবে ভিন্ন। কেন ভিন্ন? কারণ শুক্রাশয়ের কাজ আলাদা। সে কি করবে? সে একটা নির্দিষ্ট মৌসুমে থাকবে। যখন শুক্রাশয় থাকবে তখন আবার এখানে কি থাকবে না, কোনো ডিম্বাশয় থাকবে না। ওকে, এগুলো যদি তুমি একটু সুন্দর করে ব্যাখ্যা করে লিখো, তাহলে মোটামুটি তোমার আনসার কমপ্লিট হয়ে যাবে। এখানে বেসিক্যালি এর চেয়ে বেশি কিছু ভাবে তোমার এটা বর্ণনা করার মতো কিছু নেই। কেমন? তো পরবর্তী কোশ্চেনটা যদি আমরা দেখি, যে কি বলা আছে এখানে, গ্রিক পুরাণে বর্ণিত দৈত্যের নামে পরিচিত একটি প্রাণী। ওকে, দৈত্যের নামে পরিচিত একটি প্রাণী যা ধীরগতি সম্পন্ন চলন প্রদর্শন করে। দেখো, দৈত্যের নামে পরিচিত একটি প্রাণী যেটা হচ্ছে গ্রিক পুরাণে বর্ণিত, কিসের কথা বলা হয়েছে বলো তো? কিসের কথা বলা হয়েছে? বলা হয়েছে 9 মাথাওয়ালা ড্রাগনের কথা। বুঝতে পারছো? 9 মাথাওয়ালা ড্রাগন। মাথাওয়ালা কি গ্রিক পুরাণে কিসের কথা বলা হয়েছিল? 9 মাথাওয়ালা ড্রাগনের কথা বলা হয়েছে, তাই না? 9 মাথাওয়ালা ড্রাগন। বেসিক্যালি এই 9 মাথাওয়ালা ড্রাগনটা কি এমন, তার কি বৈশিষ্ট্য ছিল? তার এমন একটা বৈশিষ্ট্য ছিল, কি ছিল? সে তার যদি তুমি একটা মাথা কেটে ফেলতা, তাহলে কি হইতো? সে আবার তার পুনরায় কেটে যাওয়া মাথাটাকে সে রিপ্লেস করে ফেলতো। কেমন? পুনরায় সে আবার নতুন করে কি তার মাথাটা গজিয়ে নিত। তো এই 9 মাথা হলো ড্রাগনটাকে গ্রিক পুরাণে বা গ্রিক মিথে বলা হইতো। তো এই 9 মাথা হলো ড্রাগনটার পরবর্তীতে আব্রাহাম ট্রেমলে নামকরণ করছিলেন কি নামে? হাইড্রা নামে নামকরণ করছেন, তাই না? হাইড্রা নামকরণ করা হয়েছে পরবর্তীতে 9 মাথা হলো ড্রাগনকে। আর এই 9 মাথা হলো ড্রাগন তাহলে তো মারতে হবে, কে বধ করছিলেন? এটা একটু জানা থাকা দরকার, যেহেতু 9 মাথা হলো ড্রাগন বলছে। তোমার উদ্দীপকে অন্য কথা দিয়ে দিতে পারে যে এমন একটা প্রাণী ছিল যেটাকে হারকিউলিস বধ করেন, মহাবীর হারকিউলিস। কাকে বধ করেন? 9 মাথা হলো ড্রাগনকে। তো বধ করেন কে? বধ করেন হচ্ছে মহাবীর হারকিউলিস। ওকে, বধ করেন হচ্ছে বা মেরে ফেলেন হচ্ছে মহাবীর হারকিউলিস। তো আমরা এইটুকু থেকে বুঝলাম, মানে এই হিন্টসটুকু থেকে বুঝলাম যে আসলে 9 মাথা হলো ড্রাগন বলতে আমরা কিসের কথা বলেছি? আমরা হচ্ছে হাইড্রার কথা বলেছি। তারপরে কি বলছে? হাইড্রা ধীরগতি সম্পন্ন চলন প্রদর্শন করে। তারপর কোশ্চেনে বলেছে উল্লেখিত চলন পদ্ধতিতে সচিত্র ব্যাখ্যা করা। দেখো, ধীরগতি সম্পন্ন চলন বলতে আমরা আসলে কোনটাকে বুঝি? ধীরগতি চলন বলতে আমরা বুঝি আসলে কোন চলন প্রক্রিয়া? এটাকে বুঝি হচ্ছে আমরা লুপিং চলন প্রক্রিয়া, তাই না? ধীরগতি সম্পন্ন চলন বলতে আমরা কাকে বুঝি? লুপিং চলন প্রক্রিয়া বলতে বুঝি। দেখো, আমি কিন্তু একটু আগে কিন্তু কি নিয়ে বলে আসছিলাম? সমারসল্টিং নিয়ে বলে আসছি। তারও আগে কিন্তু এই লুপিং চলন নিয়ে আমি কি চিত্র আঁকে ব্যাখ্যা দিয়েছিলাম। কেমন? এখানে কিন্তু সচিত্র, অবশ্যই তোমাকে চিত্র দিতে হবে, চিত্র ছাড়া কিন্তু এটার আনসার হবে না। লুপিং চলন কি? এটা হাইড্রা ধীর চলন পদ্ধতি। ওকে, তো লুপিং চলনের চিত্র তুমি কিভাবে দিবা এটা তুমি অলরেডি জানো। আমি তাও যদি একটু শর্টকাটে যদি একটু আঁকানোর চেষ্টা করি, যদি একটু সময় লাগবে, একটু জাস্ট আমাকে দাও সময়। ওকে, ধরলাম এটা একটা হাইড্রা। সে কি করবে? পরবর্তী স্টেজে তার দেহটাকে বাঁকাবে। কেমন? বাঁকায় কি করবে? সে দেহটাকে বাঁকাবে এভাবে। হ্যাঁ, এটা হচ্ছে তার পদতল, আর এটা হচ্ছে তার কোষিকা। তারপরে কি করবে? দেহটাকে বাঁকানোর পরে দেখো তো, আগে তার দেহটাকে বাঁকাবে। হ্যাঁ, আচ্ছা, সরি, এই চিত্র এটা একটু বড় করে আঁকানো দরকার। ওকে, আচ্ছা, তো এমন ছিল হাইড্রাটা। পরবর্তীতে কি করবে? হাইড্রা পদতলটা ঠিক থাকবে, তার দেহটাকে সে বাঁকাবে। হ্যাঁ, এইভাবে বাঁকাইলো দেহটাকে, ধরলাম যে দেহটাকে বাঁকাইলো, বাঁকাইলো। এখানে তার হচ্ছে আবার কোষিকা রয়ে গেছে। দেহটাকে বাঁকানোর পর সে কি করবে? পরবর্তী স্টেজে সে তার কোষিকার উপর ভর দিয়ে দাঁড়াবে। কেমন? তার কোষিকার উপর ভর দিয়ে দাঁড়িয়ে, ধরো এখানে তার কোষিকা আছে, কোষিকার উপর ভর দিয়ে দাঁড়িয়ে আগের যেখানে তোমার ছিল, ধরো আগে তার পদতলটা ছিল এখানে ছিল, তার মানে এখানে তার ডিস্টেন্স ছিল এতটুকু, তাই না? পরবর্তীতে সে কি কোষিকার উপর ভর দিয়ে দাঁড়ায় কি করবে? কোষিকার উপর ভর দিয়ে দাঁড়ায় এই যে পদতলটাকে সে, যেহেতু আগে ছিল দূরে, এখান থেকে সে খুবই সন্নিকটে নিয়ে চলে আসবে। কেমন? খুবই সন্নিকটে নিয়ে চলে আসবে। তাহলে দেখো কি হলো, সে এই দাঁড়ানো অবস্থায় থাকার পরে সে দেহটাকে বাঁকিয়ে এই যে এখান থেকে তার পদতলটাকে সে তুলে এনে এখানে নিয়ে আসলো। তার মানে তার আলটিমেটলি কি হইলো? এখান থেকে পদতলটা একটু মুভ করলো। মুভ করার পরে সে পরবর্তীতে আবার তার পদতলের উপর কি হয়ে যাবে? দাঁড়িয়ে যাবে। কেমন? সে পরবর্তীতে আবার পূর্ণাঙ্গ হাইড্রা হিসেবে তার পদতলের উপর দাঁড়িয়ে যাবে। ওকে, তাহলে দেখো তো আলটিমেটলি সে আগে ছিল এইখানে, সে এখন কি হলো? এখান থেকে আস্তে আস্তে মুভ করে এখানে চলে গেল। তার মানে কি হলো? তার একটু মুভমেন্ট হইলো। আর এই মুভমেন্টটা যেহেতু তার অনেক প্রকার শারীরিক কসরতের মাধ্যমে হয়েছে, দ্যাটস ওয়াই কি প্রয়োজন? এখানে অত্যাধিক সময় প্রয়োজন। তাই এটা একটা ধীর চলন পদ্ধতি। কেমন? এটা কি চলন পদ্ধতি?
ধীরে চলন পদ্ধতি, এটার নাম হচ্ছে লুপিং চলন। ওকে, আশা করি সচিত্র বর্ণনাটা বুঝতে পেরেছো। তো তুমি কি করবা, তুমি ভাই একটু সুন্দর করে চিত্র আঁকবা, কেমন, তুমি একটু সুন্দর করে চিত্র আঁকবা, সুন্দর চিত্র আঁকবা। ওকে, একটু বই দেখে সুন্দর চিত্র এঁকে নিবা। ওকে, তারপরে কোশ্চেনটা বলছে যে জীবন পরিচালনায় উল্লিখিত প্রাণীটি অর্থাৎ হাইড্রা কোষ পর্যায়ে কাজ বন্টন করে বিশ্লেষণ করো। এই যে দেখো কোষ পর্যায়ে কাজ বন্টন করে, এই কথাটা দ্বারা তুমি কি বুঝো জানো? এই কথা দ্বারা তোমাকে বুঝতে হবে হচ্ছে কোষীয় শ্রম বন্টনের কথা বলছে, কোষীয় শ্রম বন্টনের কথা বলেছে, কেমন, কোষীয় শ্রম বন্টনের কথা বলেছে। এটা তোমার মেইন বইয়ের কিসে আছে? মেইন বইয়ের একটা টপিক, কোনটা? মেইন বইয়ের হচ্ছে কি কোষীয় শ্রম বন্টন, কোষীয় শ্রম বন্টন নামে একটা টপিক আছে, তাই না? কোষীয় শ্রম বন্টন নামে একটা টপিক আছে, এই টপিকটা তুমি একটু দেখে নিবা, তাহলে এটার আনসার হয়ে যাবে। আমি তোমাকে একটু মুখে বলে দিচ্ছি যে দেখো হাইড্রাতে বিভিন্ন ধরনের কোষ থাকে না, এপিডার্মিসে 7 ধরনের কোষ থাকে, গ্যাস্ট্রোডার্মিসে থাকে 5 ধরনের কোষ। তো এপিডার্মিসে যে 7 ধরনের কোষ থাকে তার মধ্যে একটা কোষ ধরলাম যে আমরা হচ্ছে ধরো এপিডার্মিসে থাকে হচ্ছে কি পেশি আবরণ কোষ। ওকে, তো পেশি আবরণী কোষে একটা নির্দিষ্ট কাজ আছে, কি কাজ আছে? সে হাইড্রার দৃঢ়তা প্রদান করবে, দেহের কাঠামো তৈরি করে দিবে, কেমন। তারপর যদি আমরা বলি ইন্টারস্টিশিয়াল কোষ, তার একটা নির্দিষ্ট কাজ আছে, তার কি কাজ? কি হাইড্রার দেহে সে হাইড্রার দেহের যে কোনো হারিয়ে যাওয়া অংশকে রিপ্লেস করে দিবে। ওকে, তার যে কোনো ক্ষত সে পূরণ করে দিবে। তারপর যদি বলি যে তার গ্রন্থি কোষের কাজ কি? সে হাইড্রার দেহে কি করবে? সে পিচ্ছিল পদার্থ তৈরি করবে। ওকে, তারপরে সে কি করবে? গ্রন্থি কোষ বুদবুদ সৃষ্টি করবে। তারপর যদি আমরা দেখি তার নিউরোসাইটের কাজ কি? নিউরোসাইট হচ্ছে নেমাটোসিস্ট ধারণ করবে, সে নেমাটোসিস্ট আবার হাইড্রার কিসের কাজে লাগবে? সে এই নেমাটোসিস্ট হাইড্রার চলন, আত্মরক্ষা এবং কি খাদ্য গ্রহণের কাজে লাগবে, কেমন। তারপর যদি আমরা বলি যে আর হাইড্রার কি আছে, ধরো জনন কোষ আছে, জনন কোষ কি করবে? হাইড্রার বংশবৃদ্ধি করবে। ওকে, এভাবে হাইড্রা, তারপর সংবেদী কোষ সংবেদটা গ্রহণ করবে। এভাবে হাইড্রার দেহে বিদ্যমান কি করবে? হাইড্রার দেহে বিদ্যমান ধরো এপিডার্মিসের ক্ষেত্রে যে 7 ধরনের কোষ আছে, 7 ধরনের কোষ, এই 7 ধরনের কোষ কি করবে? 7 ধরনের কোষ তার দেহের কাজগুলোকে ভাগ করে নিবে, তাই না? 7 ধরনের কোষ তার দেহের কাজ কি করবে? দেহের কাজ ভাগ করে নিবে, কেমন। 7 ধরনের কোষ তার দেহের কাজ ভাগ করে নিবে। এটাকে আমরা বলবো কি? এটাকে বলবো হচ্ছে আমরা হাইড্রার শ্রম বন্টন। ওকে, তো শ্রম বন্টন কি পর্যায়ে হবে? এই যে কোষ কাজগুলো ভাগ করে নিবে, দ্যাটস ওয়াই আমরা বলবো হচ্ছে এটা কোষীয় পর্যায়ে সে তার কাজগুলো ভাগ করে নিবে। ওকে, তো আশা করি তোমাকে বুঝাতে পেরেছি। তো এই অধ্যায় ইটার মাধ্যমে, এই সিকিউটার মাধ্যমে মোটামুটি আমাদের এই হাইড্রা অধ্যায়ে গত ক্লাসে আমরা হাইড্রার যাবতীয় বোর্ড স্ট্যান্ডার্ড এমসিকিউ সলভ করেছিলাম। আর আজকের এই ক্লাসের মাধ্যমে মোটামুটি আমরা হাইড্রার বোর্ড স্ট্যান্ডার্ড যতগুলো সিকিউ থাকে, হ্যাঁ, তাহলে আমরা হাইড্রার গত ক্লাসে আমরা কি করছি? এমসিকিউ গুলো সলভ করছি, হাইড্রার বোর্ড স্ট্যান্ডার্ড এমসিকিউ গুলো সলভ করছি। ওকে, আজকে আমরা হাইড্রার সিকিউ গুলো সলভ করলাম। সিকিউ গুলো সলভ করার আমার মেইন উদ্দেশ্য কি? মানে এমসিকিউ বা সিকিউ গুলো সলভ করার মেইন উদ্দেশ্য হচ্ছে তুমি যাতে এই এমসিকিউ বা সিকিউটা ধরতে পারো। কারণ আমরা জানি যে বায়োলজিতে হচ্ছে ধরো যারা ভালোই বা যারা হচ্ছে একটু মানে সেন্টার থেকে দূরে থাকো, বা তোমার ধরো হচ্ছে একটু যে একটু মানে একটু মফস্বলের দিকে থাকো, সেখানে দেখা যায় যে অনেক ক্ষেত্রে হচ্ছে ভালো বায়োলজি তোমার হচ্ছে পড়ার সুযোগটা থাকে না। দ্যাটস ওয়াই কি হয়ে যায় যে তোমার 2 বছরের, তাছাড়া হচ্ছে অন্যান্য এই যে গণিত বা অন্যান্য পড়ার প্রেসারে বায়োলজিটা সেভাবে পড়া হয় না। আবার অনেকে বায়োলজিকে হচ্ছে মুখস্থ বিদ্যা মনে করে, বায়োলজি মানে হচ্ছে মুখস্থ। ভাই, বায়োলজি মানে হচ্ছে মুখস্থ। অনেকে মনে করে হচ্ছে বায়োলজি মানে হচ্ছে মুখস্থ, অনেকে মনে করে হচ্ছে বায়োলজি মানে মুখস্থ, অনেকে মনে করে হচ্ছে বায়োলজি মানে হচ্ছে মুখস্থ। আর এই যে মনে করলো যে বায়োলজি মানে মুখস্থ, তারপর তুমি কি মানে তারপর তারা কি করে? তারপর তারা হচ্ছে সেটা বুঝতে চায় না। বায়োলজি মানে মুখস্থ বিদে তারা হচ্ছে বুঝতে চায় না, হ্যাঁ, বুঝতে চায় না। বায়োলজি মানে মুখস্থ বিদে তারা বুঝতে চায় না ফলে কি হয়? বুঝতে চায় না বলে হয়তো সে কি করে? হয়তো সে মানে তার কলেজের ইন্টারনাল পরীক্ষাগুলোকে সে কাভার আপ করে যায়, বাট বোর্ডে গিয়ে যখন কোশ্চেন হয় বা মেইন পরীক্ষায় বোর্ড কোশ্চেনের সিকিউ বা এমসিকিউ কি করতে পারে না? সিকিউ বা এমসিকিউ সে ধরতে পারে না। বুঝতে পারছো কেন ধরতে পারে না? কারণ কি থাকে? ওই যে বললাম যে অনেকে মনে করে হচ্ছে বায়োলজি মুখস্থ, অনেকে মনে করে আর কি, আসলে তা না। অনেকে মনে করে বায়োলজি মুখস্থ, এই মুখস্থ মনে করে বিদায় তারা হচ্ছে বুঝতে চায় না বিদায় তারা কি করতে পারে না? সিকিউএমসি গুলো ধরতে পারে না। আর সিকিউএমসি ধরতে না পারলে কি হবে? কি তোমাকে নাম্বার দিবে? তুমি যদি একুরেটলি আনসার করতে না পারো তাহলে নাম্বার দিবে। দ্যাটস ওয়াই তারা কি পায় না? নাম্বার পায় না। নাম্বার না পাওয়ার কারণে কি আলটিমেটলি দেখা যায় যে তার A+টা
স্বপ্নের এ প্লাস হচ্ছে এই বায়োলজিতে মিস হয়ে যায়। অথচ তোমার এই বায়োলজির উপরে কিন্তু তোমার এইচএসসি যে টোটাল 1300 নাম্বার, হ্যাঁ এইচএসসি যে টোটাল 1300 নাম্বার, ওকে 1300 নাম্বারের ভিতরে তোমার এই বায়োলজি থেকেই কিন্তু বেসিক্যালি তোমার এই 200 নাম্বার কিন্তু আনসার করতে হয়। কেমন? তো বায়োলজিতে এ প্লাস মিস হয়ে যাওয়া মানে কিন্তু একটা হিউজ মিস। আর যারা পরবর্তীতে যারা ভাইয়া তোমরা মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিবা তারা তো জানোই, যারা পরবর্তীতে মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিবা তারা তো জানোই যে যে যারা মেডিকেল দিবা, যারা পরবর্তী মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা তারা জানোই যে বায়োলজিতে যদি জিপিএ দেখো, একটা জিনিস দেখো, বায়োলজিতে যদি জিপিএ কোথায় কত, জিপিএ 4.00 যদি না থাকে, জিপিএ 4.00 যদি বায়োলজিতে না থাকে তাহলে কিন্তু কি করতে পারো না, মেডিকেলে ফর্ম ফিল আপ করতে পারবা না, মেডিকেলের ফর্ম ফিল আপ করতে পারবা না। কেমন? মেডিকেলের ফর্ম ফিল আপ করতে পারবা না। অর্থাৎ তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে গেলেও বায়োলজিতে জিপিএ 4 এর উপর থাকতে হবে, 4++ থাকতে হবে, অর্থাৎ জিপিএ 5 থাকাটা হচ্ছে কি বেটার। কেমন? জিপিএ 4 পাইলে বা 4 এর নিচে পাইলে মেডিকেলের ফর্মই তুলতে পারবা না। সেই ক্ষেত্রে যদি তুমি চিন্তা করো যে এই যে তুমি যে একটা ইয়েতে পড়ে গেলা, একটা মানে দুষ্ট চক্রে পড়ে গেছিলা যে ভাই বায়োলজি মুখস্থ করতে পারি না, বায়োলজি মুখস্থ বিদ্যা মুখস্থ করতে ইচ্ছা করে না, তাই বুঝি না দেখে বোর্ডে সিকিউ ধরতে পারে না দেখে এ প্লাস মিস হয় দেখে আলটিমেটলি দেখা যায় পরবর্তীতে তোমরা অ্যাডমিশনও সাফার করো। তো যাই হোক, আমরা অ্যাডমিশনের কথা পরে বলবো। আমরা আপাতত এসএসসি লেভেলে হলেও যাতে আমাদের বায়োলজিতে জিপিএ 5টা থাকে, অর্থাৎ আমরা যদি সিকিউএনসিউ গুলো যাতে ভালো করে বুঝে শুনে আনসার করতে পারি এবং সর্বোচ্চ নাম্বার তুলতে পারি, সেজন্য কিন্তু আমাদের এই প্রয়াস। কেমন? তো আমাদের এই প্রয়াসে আজকে হচ্ছে চতুর্থ ক্লাস হয়েছে। আমরা জানি যে আমাদের এসএসসি 24 অ্যান্ড 25 এই দুইটা ব্যাচের সিলেবাসে বায়োলজির টোটাল প্রায় 14টা অধ্যায় আছে, তাই না? 14টা, 14টা অধ্যায়। তো 14টা অধ্যায় আমাদের 14 দুগুণে কত, 28টা ক্লাস হবে টোটাল, তাই না? 14 দুগুণে হচ্ছে 28টা ক্লাস হবে, 28 ক্লাস হবে আমাদের সিকিউএনসিকিউ সলভের উপর। তার মধ্যে অলরেডি কিন্তু আমাদের 4টা ক্লাস হয়েছে, যারা এখনো করো নাই ক্লাসগুলো করে ফেলো। পরবর্তীতে আরো 24টা ক্লাস হবে এবং আশা করি আমি তুমি যদি এই 28টা ক্লাস আমার এই 28টা ক্লাস করো, এই 28 ক্লাস যদি কেউ করো, 28 ক্লাসগুলো যদি কেউ করো তোমরা, সবগুলা ক্লাস, এক একটা ক্লাস খারাপ হতে পারে, ভালো হতে পারে, ডাজেন্ট ম্যাটার, কি বলতেছি শুনবা, যেটা নোট করার করবা, বইয়ের সাথে মিলাবা, পরবর্তীতে পড়বা। 28টা ক্লাস যদি তুমি কমপ্লিট করতে পারো তাহলে আমি তোমাকে বলতে পারি ইনশাল্লাহ তুমি বায়োলজিতে এ প্লাস নিয়ে কখনো তোমাকে টেনশন করতে হবে না। কেমন? আশা করি তোমাকে বায়োলজিতে এ প্লাস নিয়ে কখনো টেনশন করতে হবে না। তো অনেক কথা বললাম, যাই হোক অনেক কথা বলা হয়েছে, অনেক কিছু বোঝানোর চেষ্টা করলাম। যাই হোক কথাগুলো একটু খেয়াল রাখিও। আর হচ্ছে নেক্সট হচ্ছে আগামীকাল হচ্ছে আমাদের ক্লাসের জন্য একটু ওয়েট করিও, গ্রুপে অ্যানাউন্সমেন্ট পোস্টটা দেখিও এবং আমাদের পেজটা ফলো দিও। পেজে হচ্ছে যাবতীয় আপডেট পেয়ে যাবা। পাশাপাশি আমাদের ভিডিওগুলো কিন্তু ইউটিউবে আপলোড করা থাকবে, হ্যাঁ, যারা পরবর্তী রেকর্ডিং করবা তাদের হচ্ছে ইউটিউব চ্যানেলে আপলোড করা থাকবে। ইউটিউব চ্যানেলে তোমরা একটু সাবস্ক্রাইব করে সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখতে পারো। ওকে, আচ্ছা, তো যাই হোক সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করিও, তোমাদের জন্য দোয়া রইলো। সবাইকে অনেক অনেক শুভকামনা সবার জন্য। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। অবশ্যই সবাইকে থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।